এক রাতের দাম কত? কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক নাফিয়াকে উদ্দেশ্য করে কথাটি বলে ওঠে। খুব ঝড় হচ্ছে, পুরো রাস্তা জনমানব শূন্য। এই শূন্য রাস্তায় ঝড় উপেক্ষা করে নিজ বাড়ির পথে অগ্রসর হচ্ছে নাফিয়া। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামে তার সামনে এবং গাড়ি থেকে বেরিয়ে আসে একজন পুরুষ, যাকে ল্যাম্পপোস্টের আলোতে দেখে সুদর্শনই মনে হচ্ছে। কিন্তু যুবকটির করা প্রশ্ন নাফিয়ার কানে আসতেই নাফিয়ার কান গরম হয়ে গেল। কিন্তু এমন ফাঁকা রাস্তায় ছেলেটির সাথে কোনো ধরনের ঝামেলা করাটা নিজের জন্যই কবর খোদার সমান মনে হচ্ছে নাফিয়ার। তাই সে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এক রাতের জন্য কোনো কেনা পণ্য নই। বলেই যেই নাফিয়া স্থান ত্যাগ করতে যায় অমনি যুবকটি নাফিয়ার হাত ধরে ফেলে এবং বলে ওঠে, এত রাতে হাইওয়েতে বোরকা পরিহিত কোনো ভালো মেয়ে রাস্তায় থাকে না। জীবনেই প্রথম পতিতার সন্ধানে এলাম বলে আমায় বোকা ভাবছ? সীমা অতিক্রম করছেন আপনি, হাত ছাড়ুন আমার। পতিতা হয়েও এত ভাব কেন? বেশি টাকার অন্য কোনো কাস্টমার আছে বলেই কি আমার সাথে আসতে এত নকশা? ব্যাস রাগের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে গেল নাফিয়ার। ঠাস করে একটা চর বসিয়ে দিল ছেলেটির গালে। কিন্তু চর বসিয়ে দেবার পর সে বুঝতে পারছে আসলে সে কত বড় ভুল করে বসেছে। ছেলেটির রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন এক্ষুনি আস্ত চিবিয়ে খেয়ে নেবে। নাফিয়া নিজের ভয়কে লুকাবার চেষ্টায় বলে ওঠে, লজ্জা থাকলে এবার আমার হাতটা ছাড়ুন। এ কথায় যুবকটির রাগ আরো বেড়ে গেল। সে নাফিয়ার হাত আরো শক্ত করে ধরে নিজের গাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলো। এদিকে নাফিয়া অনুভব করছে তার হাতটা বোধহয় ছিঁড়েই যাবে। সে যুবকটিকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। যুবকটি নাফিয়াকে গাড়িতে বসিয়ে সাথে নিজেও বসে গাড়ি স্টার্ট দিতে বলল ড্রাইভারকে। নাফিয়া বারংবার বলেই চলেছে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটি কানে হেডফোন গুঁজে চোখ বুজে আছে। অনেকটা সময় ছেড়ে দেওয়ার আবেদন করেও যখন লাভ হলো না এবং যুবকটিও চোখ বুজে আছে, সেই সুযোগে নাফিয়া নিজের ব্যাগ থেকে ফোন বের করে ফোনের লক খুলতে যাবে, অমনি ছেলেটি ছো মেরে নাফিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। এতে চমকে নাফিয়া যেই যুবকটির দিকে তাকায়, যুবকটি বলে ওঠে, খবরদার, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে খুব খারাপ হবে। যুবকটির রক্তবর্ণ চোখ দেখে ভয়ে চুপসে যায় নাফিয়া। স্থির বসে চোখের নোনা জল ফেলতে থাকে। সেদিকে যুবকটি কোনো ভ্রুক্ষেপ না করে গাড়িতে হেলান দিয়ে বসে, আবারও চোখ বুঝে নেয়। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে চোখ বুঝে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে চলছে। কিছুটা সময় পার হতে একটা দোতলা বাংলো বাড়ির সামনে এসে থামে গাড়িটি। জায়গাটি সম্পূর্ণ অচেনা নাফিয়ার। যুবকটি গাড়ি থেকে বেরিয়ে নাফিয়ার সামনে এসে গাড়ির গেট খুলে নাফিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে নাফিয়া কাঁদতে কাঁদতে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু যুবকটি যেন কিছুই শুনছে না। দ্বিতীয় তলার একটা বেডরুমে নাফিয়াকে এনে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় যুবকটি। রাগান্বিত স্বরে চেঁচিয়ে যুবকটি বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টু স্ল্যাপ আফিম ইবনান? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু আই অ্যাম? ইউ হ্যাভ টু পে ফর দিস স্ল্যাপ। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। Today you did a biggest mistake in your life, so you have to pay, babes. বলেই নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আফিম এগিয়ে যেতে থাকে নাফিয়ার কাছে। নাফিয়া একটু একটু করে পেছাতে থাকে। আফিম দেরি না করে বিছানার কাছে যেয়ে নাফিয়ার পা ধরে নিজের কাছে টেনে এনে নাফিয়ার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি পতিতা নই। কিন্তু আফিম এসব কথা কানে না নিয়ে নাফিয়ার নেকাবটি ধরে টান দেয়, ফলে তা খুলে যায় এবং আফিমের সামনে ফুটে ওঠে এক মায়াবী চেহারা, যা দেখে তার দিকে দৃষ্টি আটকে গিয়েছে আফিমের। ভাসা ভাসা চোখ, লাভের উপরের দিকে যেমন শেপ ঠিক তেমন শেপের ঠোঁট, খাড়া নাক, গোলগাল চেহারা, সেই সাথে উজ্জ্বল শ্যামলা গায়ের রং। যেখানে আফিম ব্যস্ত নাফিয়ার সৌন্দর্য উপভোগ করতে, সেখানে নাফিয়া কেঁদেই চলেছে। কান্নার মাঝে মাঝে নাফিয়ার ঠোঁট কামড়ে ধরেছে। নাফিয়ার ঠোঁটগুলো আফিমকে খুব কাছে টানছে। আফিম যেন একটা ঘোরে চলে গেছে। তার চোখের সামনে শুধু ঠোঁটটি ভাসছে। ঠোঁট দুটো এই মুহূর্তে ছুঁতে না পারলে যেন বড্ড ক্ষতি হয়ে যাবে আফিমের। আফিম কোনো কিছু না ভেবেই নাফিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়।
প্রায় 5 মিনিট অতিবাহিত হতে নাফিয়ার ঠোঁট ছেড়ে মাথা ওঠাতেই দেখতে পায় নাফিয়া অজ্ঞান হয়ে গেছে। প্রায় সাথে সাথেই আফিম নাফিয়ার উপর থেকে উঠে পানির জগ এনে নাফিয়ার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু নাফিয়ার জ্ঞান ফেরে না। এতে বেশ ভয় পেয়ে যায় আফিম। দ্রুত ডাক্তারকে ফোন করে আসতে বলার পর সে নাফিয়ার পরিহিত বোরকা ও হিজাবটি খুলে নাফিয়াকে ঠিক করে বিছানায় শুইয়ে দেয়। আধ ঘন্টা একটুর পর একজন মহিলা ডাক্তার এসে নাফিয়াকে এক্সামিন করে আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভয়ের কিছু নেই, মেয়েটি হয়তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল কোনো কিছুতে, সেই সাথে হয়তো সকালের পর সারা দিনে কিছু খায়নি এবং পরিশ্রম করার ফলে দুর্বলতার জন্য অচেতন হয়েছে। সমস্যা নেই, জ্ঞান ফিরলে স্বাস্থ্যকর কিছু খাবার খেলে এবং রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। ইটস মাই ডিউটি মিস্টার আফিম, আজ তবে আসছি। ইয়া শিওর। ডাক্তার বিদায় নিতে আফিম নাফিয়ার কাছে যেয়ে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। মেয়েটির চেহারায় যেমন মায়া আছে, ঠিক তেমনি একটা বাচ্চা বাচ্চা ভাব, যেন সে একদম নিষ্পাপ। আফিম বেশ কিছুটা সময় নাফিয়ার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ উঠে দাঁড়িয়ে কোনো একটা ব্যক্তিকে কল করে বলে ওঠে, I want every single details about the girl who is in my bedroom right now. বলেই ফোনটি কেটে দেয় আফিম। কিছুটা সময়ের মাঝেই ফ্রেশ হয়ে এসে নাফিয়ার পাশে শুয়ে পড়ে সে। চোখ বন্ধ করতে কেন যেন তার অস্থির লাগছে, ঘুমেরও আসার নাম নেই। তার মন চাইছে তার পাশে শুয়ে থাকা নারীকে এক নজর দেখতে। অবাধ্য মনের বাধ্য হয়ে আফিম তার চোখজোড়া মিলে তাকায় সেই মায়াবী চেহারায়। ঘুম ভাঙতে আস্তে আস্তে চোখজোড়া মিলে তাকায় নাফিয়া। শরীরের দুর্বলতা বেশ ভালোই অনুভব করছে। সকালে উঠে কালেমা তাইবা পড়াটা অভ্যাস তার, তাই কালেমা পড়ে উঠে বসতে এক অপরিচিত রুমে নিজেকে আবিষ্কার করে সে। সাথে সাথেই তার মনে পড়ে যায় গত রাতের ঘটনাগুলো। চর জ্বলতি সে একরাশ ভয় নিয়ে নিজের দিকে তাকায়। অতঃপর দেখে তার কাপড় ঠিকই আছে এবং শরীরে কোনো পরিবর্তন বা ব্যথা নেই। এতে কিছুটা শান্ত হলো নাফিয়া এবং মনে মনে বলতে আরম্ভ করলো, জানোয়াররা তো মৃতদেহের লোভও নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই জানোয়ার সামান্য আমার অজ্ঞান হওয়াতে আমায় ছেড়ে দিল। ঠিক এমন সময় খপকে প্রবেশ করে আফিম। চেহারায় রাগী ভাব আর কণ্ঠে বিরক্তি নিয়ে সে ডেকে ওঠে, মজনু। নিচ থেকে আওয়াজ এলো। আইতাছি স্যার। আর না দাঁড়িয়ে আফিম তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জগিং এর ফলে সারা শরীর ঘরমাক্ত তার। এতটা সময় সবকিছু নীরবে দেখে গেল নাফিয়া। আফিম ওয়াশরুমে যেতেই সে মনে মনে বলে ওঠে, কি ভাব, অসহ্য। কথাটা শেষ করতে হঠাৎ তার মনে পড়ে তার শরীরে তার বোরকা নেই। চট জলদি সে নিজের আশেপাশে চোখ বুলিয়ে নিজের বোরকা খুঁজতে আরম্ভ করে। বেশি বেগ পেতে হলো না তার। বেডের সামনে সোফাটাতে তার বোরকাটা পড়ে আছে। নাফিয়া জলদি উঠে তার বোরকাটা পরে নেয়। ঠিক তখনই কক্ষের দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। নেকাবটা পরে নাফিয়া বলে ওঠে, আসতে পারেন। ম্যাডাম আপনার খাওন। আমি খাবো না, নিয়ে যেতে পারেন। স্যারের অর্ডার ম্যাডাম, আপনার খাওয়ানই লাগবো। আর ডাক্তার কইছে আপনার শরীর দুর্বল, ভালো ভালো খাইতে হইব। ডাক্তার? যে কাল আপনার জ্ঞান যাওয়ানোর পর স্যার ডাক্তার ডাকছিল। ও আচ্ছা। কথাটি বলে নাফিয়া ভাবতে আরম্ভ করলো, সামান্য অচেতন হওয়ায় সেই রাতে ডাক্তার ডেকেছিল, কিন্তু কেন? একটা দেহলোভী জানোয়ারের দ্বারা এটা আমার কাম্য ছিল না। এইখানে খাওন রাখলাম ম্যাডাম। বললাম তো খাবো না, নিয়ে যান খাবার। কথাটি বলার পরপরই নাফিয়া একটা ভারী গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর শুনতে পেল। এখানেই থাকতে চাইছো তবে? চোখের ইশারা করতেই মজনু খাবার সোফার সামনে টেবিলে রেখে চলে গেল। কি বলতে চাইছেন? খাবার পুরোটা খেয়ে নিলে তোমায় ছেড়ে দেওয়া হবে, নয়তো এখানেই থাকবে। আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা না করলেও হবে। শাট আপ ইউ মরন। দয়াকে চিন্তা ভাবছ কি করে? তোমার মতো মেয়ের জন্য আফিম ইবনান চিন্তিত হবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ভয়ে ও অপমান বোধে নাফিয়ার চোখে জল চিকচিক করে উঠল, যা আফিমের চোখে পড়তে আফিম সাথে সাথে চোখ সরিয়ে নেয় এবং মনে মনে বলে ওঠে, ওই মায়াবী চোখ জোড়ায় জল বড্ড বেমানান। আমি খাবো না, আমায় যেতে দিন। ঠিক আছে, খেও না। এখানেই থাকতে চাইছো? গত রাতে আমার ঠোঁটের মায়ায় পড়ে গিয়েছো বোধহয়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাগুলো বলতেই
নাফিয়ার দিকে এগিয়ে যায় আফিম। আফিমকে নিজের কাছে আসতে দেখে নাফিয়া বলে ওঠে, খেয়ে নিচ্ছি আমি। বলে সোফায় বসে যে খাবারে হাত দিতে যাবে অমনি আফিম বলে ওঠে, ইডিয়েট, at first brush your teeth and wash your hands. আফিমের কথায় ঠোঁট উল্টে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় নাফিয়া। ওয়াশরুমে ঢুকে সে মনে মনে বলে ওঠে, নিজের ফালতু কথায় আমার মাথা নষ্ট করে আবার নিজেই আমায় এভাবে অপমান করলো। কি ভাবে নিজেকে? কোনো মহাপুরুষ নাকি দুনিয়ার সবচেয়ে পরিষ্কার ব্যক্তি? হাত মুখ ধুয়ে সোফায় বসে নিজের খাবার শেষ করে নিল নাফিয়া। আর চোখে নাফিয়ার কার্যকলাপ বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে আফিম। খাওয়া শেষ হতে নাফিয়া আর দেরি করতে চায় না। আর চোখে একবার তাকায় আফিমের দিকে। আফিম বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। গত রাত হতে এই পর্যন্ত আফিমের আচরণে নাফিয়া তাকে ঘৃণাই করে গেছে। তাই আফিমের সাথে কোনো কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই নাফিয়ার। তাই সে আফিমকে কিছু না বলেই নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কক্ষ হতে বেরোতেই যাবে অমনি আফিম বলে ওঠে, হেই মরণ। আফিমের এই ডাকে ভীষণ রেগে যায় নাফিয়া। সে রেগে গিয়ে আফিমের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার একটা সুন্দর নাম আছে, নাফিয়া। আচ্ছা তাই, তাহলে মরণ বলে ডাকাতে তুমি সাড়া দিলে কেন? এতে এটাই প্রমাণ হয় যে তুমি স্বীকার করেছো তুমি মরণ। আফিমের কথায় যেমন রাগ হচ্ছে ঠিক তেমনি নিজের বোকামির জন্য রাগ হচ্ছে নাফিয়ার। তাকে এই ডাকে সাড়া দিতে বলেছিল কে? নাফিয়ার কিছু না বলে আবারও দরজার দিকে অগ্রসর হতে আফিম বলে ওঠে, কথা শেষ হয়নি আমার, এক পাও আগাবার দুঃসাহস করবে না। দাঁড়িয়ে যায় নাফিয়া। নিজের ভিতর ভীষণ ভয় অনুভব করছে সে। আফিম কি আদৌ তাকে যেতে দেবে? এদিকে এসো। একরাশ ভয় নিয়ে আফিয়া ধীরে ধীরে এক পা এগিয়ে আফিমের সামনে গিয়ে দাঁড়ায়। আফিম বলে ওঠে, যেতে দিচ্ছি বলে ভেবো না, ছেড়ে দিচ্ছি। আফিম ইবনানকে থাপ্পড় মারার মতো ভয়ানক দুঃসাহস করেছো তুমি, এবং এর ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থেকো। স্বাভাবিক ও শান্ত সুরে কথাগুলো বললেও এর পেছনে আফিমের ভয়ঙ্কর রাগ ঠিকই আজ করতে পেরেছে নাফিয়া। কথা শেষ হবার পরও নাফিয়াকে হাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আফিম বলে ওঠে, জাস্ট গেট লস্ট ফ্রম মাই রুম, ইডিয়েট। আফিমের উচ্চস্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নাফিয়া। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পদে আফিমের রুম ত্যাগ করে। বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়তে সময় লাগলেও নাফিয়ার মা নয়না বেগমের দরজা খুলতে সময় লাগলো না। মেয়ের অপেক্ষায় যেন সে দরজার ধারে দাঁড়িয়েছিলেন। নাফিয়াকে দেখে তিনি কিছুটা সময় তাকিয়ে থেকে কিচ্ছুটি না বলেই মেয়ের গালে একটা চড় বসিয়ে দেন। নাফিয়া এতে বিন্দু পরিমাণ অবাক নয়। সে গালে হাত দিয়ে মেঝেতে তাকিয়ে বলে ওঠে, সরি আম্মু, জানি সারা রাত অনেক টেনশন করেছো, কিন্তু কি করব, রাতে ফোনে টাকা ছিল না, তাই তুবার বাসায় যাওয়ার আগে তোমাদের কাউকে জানাতে পারিনি। আর ওখানে যেতেই আন্টি সে কি আপ্যায়ন, সব শেষে ক্লান্তিতে ঘুমিয়ে গেছিলাম। তোমাদের কারো কল রাতে ঘুমের জন্য টেরই পাইনি, তাই রিসিভও করতে পারিনি। সকালে ফোনে টাকা ঢুকিয়েই তোমাকে মেসেজ করেছিলাম যে আমি ঠিক আছি। তোবার ফোন ছিল না? ওর বাসায় অন্য কারো ফোনও কি ছিল না? কোনোভাবে আমাদের জানানো যেত না? আমাদের এখন এভাবে টেনশনে ডুবিয়ে রেখে তুই ওখানে শান্তিতে ঘুমাচ্ছিলি? নয়না বেগমের চোখে জল এবং কণ্ঠে এক রাশ অভিমান। সরি মা, জানোই তো কত পরিশ্রম করতে হয় সারাটি দিন আমায়। ওদের বাসায় যে এতটাই ক্লান্ত ছিলাম যে মাথায় কিচ্ছুই আসেনি, ক্লান্তিতে ঘুমিয়ে গেছিলাম। কাজটি সত্যি অন্যায় করেছি, মাফ করে দাও। নয়না বেগম উত্তরে কিছু না বলে চোখের জল মুছতে মুছতে নিজের কক্ষের দিকে এগিয়ে যান। ভীষণ অভিমান জমেছে তার নিজের মেয়ের প্রতি। নাফিয়া বেশ বুঝতে পারছে তার মায়ের অভিমান অল্পতে কমবে না। সে বাসায় ঢুকেই নিজের কক্ষে আসতেই দেখে তার ছোট বোন অবনী মুখ গোমরা করে বসে আছে। বোরকাটা খুলে বিছানায় ফেলে আলমারি থেকে কাপড় বের করতে করতে অবনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি রে, দেখিস নাই আমি আসছি? উত্তর না পেয়ে নাফিয়া আবারও বলে ওঠে, বাহ, বড় বোন যে গত রাতে ফেরেনি সে খবর আছে? এসেছো কেন? যেখানে ছিলে সেখানেই থাকতে। আচ্ছা, চলে যাব। মন খারাপের নাটক করে বলে ওঠে নাফিয়া। অবনী নাফিয়ার কথা শুনে পেছন ফিরে তাকায় তার দিকে। অবনীর দিকে তাকাতে নাফিয়া দেখে মেয়েটা কাঁদছে। নাফিয়া দ্রুত পদে বোনের কাছে যেয়ে বলে ওঠে, কাঁদছিস কেন? তুমি জানো গত রাতে আমরা সবাই কতটা চিন্তায় ভুগেছি? মা বাবা আমি সারা রাত ঘুমাইনি। বাবা তো চেয়েছিলেন সকালেই থানায় যাবেন, আর আম্মু তো কেঁদে অস্থির। আমি তোমার সব ফ্রেন্ডদের কল দিয়েছি, তাদের মধ্যে শুধু তুবা আপু এবং অরেন আপু কল ধরেনি। আচ্ছা সরি। বলেই নিজের ছোট বোনকে বুকে জড়িয়ে নেয় নাফিয়া এবং মনে মনে বলে ওঠে, ভাগ্যিস তুবা কল ধরেনি।
নাফিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই আফিমও রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে নিজের রুমের দিকে যাওয়ার সময় আফিমের মা সানিয়া বেগম তাকে দেখে বলে ওঠে, আফিম সারা রাত কোথায় ছিলে? বাংলোতে মম। কেন? এমনি। এমনিতেই মানে কি? এভাবে না জানিয়ে হঠাৎ বাংলোতে কেন গেলে? ওহো বৌমা, আমার পোতাকে এত প্রশ্ন কেন করছো? যেন সে কোনো ক্রিমিনাল। আম্মা ছোটবেলা থেকে ওকে এভাবে আদর দিয়ে বাদর বানাচ্ছেন। খবরদার, আমার পোতাকে নিয়ে একটিও বাজে বকবে না। যাও, ওর জন্য খাবার প্রস্তুত করো। সানিয়া বেগম শাশুড়ির আদেশে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের প্রশ্নের ভান্ডার থেকে রেহাই পেয়ে আফিম খুশিতে তার দাদিকে জড়িয়ে ধরে বলে ওঠে, লাভ ইউ। লাভ ইউ টু। তোমার শরীর কেমন এখন? মোটামুটি। তোর বাবা বলল আমার পরিচর্যা দেখাশোনার জন্য একজন লোক রাখবে। বাহ, কোনো লোক ঠিক করেছে? এখন অবধি না। কথাটা শোনা মাত্র বাঁকা হাসেন আফিম। কিছু একটা ভেবে সে তার দাদির গালে চুমু বসিয়ে তার থেকে বিদায় নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। তার মুঠোফোনটি বের করে তাতে একটি নাম্বার ডায়াল করে কানে ধরে। আসসালামু আলাইকুম স্যার। তোমায় গত রাতে একজনের ডিটেলস জেনে আমায় জানাতে বলেছিলাম। জি স্যার, মোটামুটি জেনেছি, কিন্তু পুরোপুরি সবটা এখনো জানতে পারিনি। ইউ পিপল আর সাচ এ লুজার। ডু ইউর ওয়ার্ক অন টাইম, আদারওয়াইজ ইউ অল উইল লস ইউর জব। সরি স্যার। আই হেট সরি। আজ রাতের মধ্যে এইসব ডিটেলস রেডি করে ফেলবো স্যার। ফাইন। মেয়েটি কি মধ্যবিত্ত? জি স্যার, সেই সাথে তাদের একটি বড় ঋণ নেওয়া আছে। কিসের ঋণ? তা এখনো জানতে পারিনি স্যার। কথা শোনা মাত্র রাগ উঠেছে আফিমের, কিন্তু কোনো মতে সে রাগ চেপে বলে ওঠে, বাবা দাদির জন্য একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আই হোপ ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও। জি স্যার, জানি। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোনটি কেটে দেয় আফিম। মা, আমার এই চাকরিটার প্রয়োজন, বোঝার চেষ্টা কেন করছো না? কিছু বুঝতে চাইছি না আমি। এই চাকরিটা তুমি করছো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু তুমি শুধুই একতরফা ভাবছো মা। তুমি শুধুই আমার সেফটির কথা ভাবছো, কিন্তু এটি একবারও ভাবছো না যে চাকরিটি করলে আমাদের বিপদ কতটা কেটে যাবে। থাকা খাওয়া ফ্রিতে, সেই সাথে মাস গেলে 25,000 টাকা। আর আমার কাজটা কি? শুধু একজন বৃদ্ধ মহিলার সাথে সারাদিন থাকা এবং তার ওষুধ থেকে শুরু করে তার যাবতীয় সব দিকে খেয়াল করা। ভাবতে পারছো এই প্রস্তাবটি আমাদের জন্য কতটা লাভজনক? বোকার মতো কথা বলছো নাফিয়া। শুধুমাত্র একজন বৃদ্ধার দেখাশোনা করবা, সেজন্য মাস গেলে 25,000 টাকা। আবার শর্ত, রাতেও থাকতে হবে। এটা কোনো ফোন দিয়েও তো হতে পারে। বৃদ্ধ মানুষ হঠাৎ রাতেও অসুস্থ হয়ে পড়তে পারে, সেই জন্যই হয়তো ওই শর্তটি। আর ওরা অনেক বড় লোক মা। যে লোকটি কথা বলতে এসেছিলেন সে তাদের কর্মচারী, কিন্তু সেই কর্মচারীকে দেখতে লাখপতি মনে হচ্ছিল। এখন তুমিই ভাবো, ওদের কাছে মাসে 25,000 টাকা কোনো ব্যাপার? ওরা তোমায় কোথায় পেলো? আর এই প্রস্তাব তোমাকে কেন দিল? লোকটা বলেছিল আমার কোনো এক স্টুডেন্টের প্যারেন্টস তাদেরকে আমাকে এই কাজটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তোমার স্কুলের চাকরিটার কি হবে? তা অব্যাহত থাকবে। আমি কথা বলে নিয়েছি লোকটির সাথে। স্কুলে আমার 3টি ক্লাস পরপর আছে, যা 1.5 ঘন্টার ব্যাপার। এতটুকু ছাড় দিবেন তারা। তাও আমার মন সায় দিচ্ছে না। উফ মা। বলেই নাফিয়া তার মাকে জড়িয়ে ধরে। কণ্ঠে একটু আহ্লাদি ভাবেনি বলে ওঠে, প্লিজ মা, না করো না। আমি সেফ থাকবো ইনশাল্লাহ। আর তুমি না হয় 3 বেলা নিয়ম করে কল দিও। আর আল্লাহ না করো কোনো সমস্যা হলে ব্যাস 35 থেকে 40 মিনিটের পথ। রাজি হয়ে যাও না। আচ্ছা করো যা ইচ্ছে। আমার কথা কি আর কেউ দাম দেয়? বাবা সহ মেয়ে দুটোও তাই করবে যা তাদের মন চাইবে। বলতে বলতেই নাফিয়ার বাহুবন্ধনী হতে নিজেকে ছাড়িয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করেন নয়না বেগম। সকাল সকাল নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি করে নিজে প্রস্তুত হয়ে নেয় নাফিয়া। অতঃপর পরিবারের সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজের নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। বিশাল জায়গা নিয়ে ঘেরাও করা একটা 3তলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। মুগ্ধ হয়ে বাড়িটি দেখছে সে। সাদা এবং কমলা রঙের বাড়িটির চারপাশে উঁচু দেওয়ালে ঘেরা। দেওয়ালের ভেতরের দিকটা বিভিন্ন ফুল গাছ দ্বারা সজ্জিত। মেইন গেটটি যেমন বড়, তেমন এর উপর করা কারুকাজগুলোও আকর্ষণীয়। মুগ্ধতা নিয়ে নাফিয়া বাড়ির সদর দরজার বেল বাজাতে একটা 21-22 বছরের মেয়ে দরজা খুলে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কাকে চাই? জি, আমাকে এই বাড়ির একজন
বুজুর্গ ব্যক্তির পরিচর্যার দায়িত্বে নিয়োগ করা হয়েছে। ও ভেতরে আসুন। মেয়েটি নাফিয়াকে সোফার দিকে ইঙ্গিত করে বলে ওঠে, এখানে বসুন, আমি ম্যামকে ডেকে দিচ্ছি। জি। মেয়েটি যেতেই নাফিয়া পুরো হল রুমটিতে একবার চোখ বুলিয়ে নেয়। একটি বেশ বড় সাইজের টিভি দেওয়ালে লাগানো, সেই সাথে আরো অনেক আকর্ষণীয় আসবাবপত্র দিয়ে পুরো হল রুমটি সাজানো। এসব দেখার মাঝে আফিমের মা সানিয়া বেগম এসে হাজির হন। তিনি নাফিয়ার সামনের সোফায় বসে যে কিছু বলতে যাবেন অমনি কারো কণ্ঠস্বর ভেসে আসে। হোয়াটস ইউর নেম? কণ্ঠস্বরটি কানে আসতে চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায় নাফিয়ার। সে নিজের জায়গায় একদম স্থির হয়ে থাকে। আফিম সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্নটি করেছিল। এখন তার মায়ের পাশের সোফায় হেলান দিয়ে বসে আফিম বলে ওঠে, কি হয়েছে, শুনতে পাওনি আমার প্রশ্ন? আফিমকে নিজের সামনে দেখে একইভাবে রসগোল্লা ন্যায় চোখ করে তাকিয়ে আছে নাফিয়া। সে এতটাই অবাক হয়েছে যে বুঝে উঠতে পারছে না তার আসলে কি প্রতিক্রিয়া দেখানো উচিত। নাফিয়ার এমন অস্বাভাবিক আচরণটা সানিয়া বেগমের বোধগম্য হয় না। তিনি কিছু বলতে যাবে অমনি আফিম বলে ওঠে, মম, তুমি একটু দাদিকে নিয়ে এসো, আমি ততক্ষণ ওর সাথে কথা বলছি। সানিয়া বেগম আর কথা বাড়াননি, চলে গেলেন তার শাশুড়ি মাকে নিয়ে আসতে। সানিয়া বেগম যেতেই আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, হোয়াট আর ইউ স্টেয়ারিং লাইক দিস? আপনি এখানে? আমারই বাসা। আর হ্যাঁ, খবরদার, যদি ভুলেও এই চাকরিটি না করার কথা চিন্তা করো তবে বেশ বড় ভুল করে বসবে। কারণ তোমার ওই স্কুলের চাকরি, যার টাকা দিয়ে তুমি চলো, সেই চাকরিটি তোমার হাতছাড়া করতে আমার জাস্ট একটা আদেশই যথেষ্ট। এছাড়াও তোমার এবং তোমার পরিবারের সদস্যদের জীবন নরক বানিয়ে দেওয়াও তেমন কোনো কঠিন কাজ নয় আমার জন্যে। নাফিয়া বেশ ভালোই বুঝতে পারছে যে সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে আফিমকে বলে ওঠে, প্লিজ আমায় ক্ষমা করে দিন সেই অপরাধটার জন্য। আমি সত্যি ইচ্ছে করে করি। নাফিয়ার কথা শেষ হওয়ার আগে আফিম বলে ওঠে, শাট আপ মরন, মাই মম অ্যান্ড গ্রানি মাস্ট বি কামিং সুন, বিহেভ নর্মাল। সাথে সাথে নাফিয়া নিজেকে ঠিকঠাক করে নেয়, স্বাভাবিক না হয়ে ও স্বাভাবিক আচরণ করার জন্য। তার একটু পরে আফিমের মা ও দাদি এসে পড়েন। দুজনে বসে প্রথমে নাফিয়ার সম্পর্কে জানতে চায় এবং পরে সারাদিন দাদির কি কি ওষুধ আছে সেগুলো এবং নাফিয়ার কাজ বুঝিয়ে দেন। কথার পর্ব চলাকালীনই চা নাস্তাও সেরে নেওয়া হয়। সবশেষে সেই মেয়েটিকে ডেকে বলা হয় নাফিয়াকে গেস্ট রুম কোথায় তা দেখিয়ে দিতে। নাফিয়া গেস্ট রুমটা প্রবেশ করে দেখে এই রুমটাও সুন্দর, বেশ পরিপাটি। কিন্তু এখন চেয়েও মুগ্ধ হতে পারছে না সে, কারণ তার মধ্যে মুগ্ধতার মও কাজ করছে না। মন মস্তিষ্ক সব জায়গায় আফিং নামক ভয়ঙ্কর প্রাণীটি ঘুরছে। যা হচ্ছে তা হতে দেওয়া ছাড়া যেহেতু আর কোনো উপায় নেই, তাই নাফিয়া বেশি না ভেবে নিজের পরিহিত বোরকা খুলে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর তৈরি হয়ে সে অগ্রসর হয় দাদির রুমের দিকে। পথে আফিমের চোখে পড়ে যায় নাফিয়া। নাফিয়া একটা হাত লম্বা লং ড্রেস পরেছে, সে সাথে এমনভাবে ওড়না পড়েছে যে মাথার চুল থেকে কোমর অবধি পুরোটাই ঠেকে আছে। না চাইতেও নাফিয়ার এই শালীনতাটি ভালো লাগে আফিমের। এক পলক দেখেই চোখ সরিয়ে নেয় আফিম এবং অগ্রসর হয় সদর দরজার দিকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আফিম দরজার কাছাকাছি যেতেই তার দিকে চোখ পড়ে নাফিয়ার। আফিমকে দেখে নাফিয়া মনে মনে বলে ওঠে, যতই ভয়ঙ্কর প্রাণী হও না কেন মিস্টার আফিম ইবনান, আমিও এবার তোমায় দেখাবো আমি কি জিনিস। আফিমের অফিসে যাওয়ার পর দিয়ে নিশ্চিন্তে দাদির সাথে সময় পার করেছে নাফিয়া। প্রথম দিনই দাদির সাথে বেশ গল্প জমে তার। তারপর দুপুরে দাদিকে সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, বিকেলে দাদির সাথে বাড়ির সামনে বিশাল বড় বাগানটায় হাঁটা, সবকিছুই খুব উপভোগ করেছে নাফিয়া। তাই এখানে সে ভালোই লাগছে, শুধু আফসোস সে ভয়ঙ্কর প্রাণীটিকে নিয়ে। সন্ধ্যায় দাদিকে সোফায় বসে দাদির ঘাড় ম্যাসাজ করে দিচ্ছিল নাফিয়া। ঠিক এমন সময় আফিম এসে হাজির হয়। এক নজর নাফিয়ার দিকে তাকিয়ে আফিম সোজা নিজের কক্ষে চলে যায়। আফিমকে দেখার পর থেকে ভয়ে নাফিয়ার হৃদস্পন্দনের গতি বেড়েই চলেছে। না জানি কি করে। কিছুটা সময় অতিক্রম হতেই নিচে নেমে আসে আফিম। সোফায় আয়েশ করে বসে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইয়োর নেম? শেখ নাফিয়া, রাইট? জি। ব্রিং এ কাপ অফ কফি ফর মি। আমি? তো আচ্ছা, আনছি। বলে রান্নাঘরের দিকে যেতে যেতে নাফিয়া মনে মনে ভাবে, এই কাজ তো আমার না, তাহলে আমি কেন করছি? করবো নাকি করবো না, ধুর, না করলে আবার না জানি কি শাস্তি দেয়। তার চেয়ে এক কাপ কফি বানালে ক্ষতি নেই। কফি বানিয়ে আফিমের কাছে এসে কফির মগটি তার দিকে এগিয়ে দেয় নাফিয়া। আফিম কফির মগটি নেওয়ার সময় হুট করে মগটি তার হাত থেকে পিছলে পড়ে যায়, যার ফলে গরম কফি ছিটকে পড়ে গিয়ে নাফিয়ার পায়ের উপর পড়ে।
সোফাতেই বসেছিলেন দাদি। নাফিয়ার পায়ে গরম কফি পড়তে দেখে তিনি দ্রুত উঠে টি টেবিলে রাখা পানির জগ হতে কিছু পানি নাফিয়ার পায়ে ঢেলে দিলেন। নাফিয়ার পাটা জ্বলছে, সে ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করছে। দাদি নাফিয়াকে আফিমের পাশে বসিয়ে একজন গৃহ পরিচারিকাকে ডেকে মলম আনতে বললেন। মলম আনা হলে তা নাফিয়ার পায়ে লাগাবার কিছুটা সময় পরই জ্বালাটা কমে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতেই দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার ভুলে মেয়েটা ব্যথা পেল, তাকে একটি সরি পর্যন্ত না বলে তুমি পত্রিকায় মুখ গুজে আছো, এই কেমন ভদ্রতা? আই এম সরি মিস শেখ। আফিমের দিকে তাকাতে নাফিয়া দেখে আফিমের ঠোঁটে বাঁকা হাসি, যা দাদির নজরে পড়েনি। আফিমের এই হাসিটার অর্থই হচ্ছে কাজটি আফিম ইচ্ছাকৃতভাবে করেছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগটি নিয়ন্ত্রণ করে নাফিয়া, তারপর বলে ওঠে, দাদি আমি নিজের রুমে যেতে চাচ্ছি, যাব? হ্যাঁ হ্যাঁ যাও। নাফিয়া সোফা থেকে উঠে আফিমের সামনে থেকে যাওয়ার সময় ইচ্ছে করে এমনভাবে আফিমের পায়ের উপর পাড়া দিল যেন এটি অনিচ্ছাকৃত হয়েছে। পায়ে উঁচু জুতো থাকায় আফিমের পা খানিকটা কেটে যায়। পত্রিকা পড়ার মাঝে ব্যথা অনুভব হয়। আহ শব্দ করে ওঠে আফিম। নাফিয়া চমকে যাওয়ার নাটক করে বলে, সরি সরি সরি, আমি খেয়াল করিনি। এদিকে আফিমের দাদি তার আদুরে পোতার পায়ে সামান্য রক্ত দেখে অস্থির হয়ে ওঠেন। এসবের মাঝে আফিম জল শক্ত করে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। সে বেশ বুঝতে পেরেছে নাফিয়া এটি ইচ্ছে করে করেছে। আফিমের এমন রাগান্বিত চাহনিতে নাফিয়ার হৃদস্পন্দন থেমে থেমে যাচ্ছে। সে মনে মনে ভাবে, আমার হয়তো এই কুমারী অবস্থাতেই মরতে হবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ, তার মনোমুগ্ধকর ঘ্রাণ ও ঠান্ডা বাতাসের পরশ মানুষের মন মস্তিষ্কে শান্তি এনে দেয় এবং উপহার দেয় চরম আরামদায়ক নিদ্রা। নাফিয়াও আরামের ঘুমে বিভোর হয়ে আছে। হঠাৎ সে তার মুখে তরল জাতীয় কিছু অনুভব করে। ঘুম ভেঙে যায় তার। পিটপিট করে চোখ মেলতে তার মুখের উপর বেশ খানিকটা পানি এসে পড়ে। তাৎক্ষণিক উঠে বসে সে। কিছুটা পানি তার নাক অব্দি উঠে গিয়েছে। কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হয়ে নাফিয়া তার সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। আফিম ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে। একে তো এত আরামের ঘুমটা পানি হলো, দ্বিতীয়ত পানিতে শরীরের বেশ কিছুটা অংশ ভিজে গেছে, ফলে ঠান্ডা বাতাসের জন্য ঠান্ডা লাগছে। আর তৃতীয়ত যে এই মহান কাজটি করেছে সে ভাবলেশীন দাঁড়িয়ে বেহায়ার মতো তাকিয়ে আছে তার দিকে। রেগে নাফিয়া বলে ওঠে, কি চাই আপনার? এত অসভ্য কেন আপনি? এইভাবে মধ্যরাতে একটি মেয়ের রুমে ঢুকে অত্যাচার করছেন। আর রুমে ঢুকলেন কি করে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। নাফিয়ার কথা শেষ হতে আফিম নাফিয়ার হাত ধরে হ্যাচকা টানে দাঁড় করিয়ে বলে ওঠে, আমি অসভ্য? তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। প্রথমত ইচ্ছা করে আমার পায়ে পাড়া দিয়েছো। কথাটি বলেই আফিম নাফিয়ার হাত মুচড়ে ধরে। ব্যথায় আহ শব্দ করে ওঠে নাফিয়া। আফিম আবারও বলতে আরম্ভ করে, দ্বিতীয়ত এখন আমায় অসভ্য বলছো। আফিম ইমরানের অসভ্যতা কাকে বলে তা এখনো টের পাবে তুমি। হাত জোরে মুচড়ে ধরায় বেশ ব্যথা পাচ্ছে নাফিয়া। সে সাথে আফিমের রাগান্বিত চেহারা ও উক্তি শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি কিন্তু এখন চিল্লাবো। তাচ্ছিল্যের একটি হাসি ঠোঁটে ঝুলিয়ে আফিম বলে ওঠে, এবারের সবকটি রুম সাউন্ড প্রুফ। ছেড়ে দিন প্লিজ, ভুল হয়ে গেছে, আপনি অসভ্য নন। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফিম নাফিয়ার মুচড়ে ধরে রাখা হাতটি ছেড়ে দিয়ে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, ভুল যখন করেছো শাস্তি তো তোমায় পেতেই হবে। নাফিয়া যে কিছু বলতে যাবে অমনি আফিম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, শাট আপ। ব্যাস মুখ বন্ধ হয়ে যায় নাফিয়ার। আফিম ধীরে ধীরে নাফিয়া ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকে। এটি দেখে নাফিয়া ভাবে হয়তো প্রথম দিনের মতো আজও আফিম একই কাজ করবে। তাই সে চট জলদি নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে, কিন্তু লাভ হয় না। আফিম ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছে। ভয়ে চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। চোখ বোঝা অবস্থায় সে অনুভব করে কেউ কামড়ে তার ঘাড়ের মাংস তুলে নিয়ে। যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে। আফিমকে নিজের থেকে দূরে সরাবার চেষ্টা করে নাফিয়া, কিন্তু সে সফল হয় না। ব্যথায় কেঁদেই দেয় নাফিয়া। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই নাফিয়াকে ছেড়ে দেয় আফিম। ঘাড়ের যে জায়গাটায় কামড় বসিয়েছে সে জায়গাটিতে দাঁতের দাগ বসে খানিকটা রক্ত বেরিয়ে এসেছে। নাফিয়া চোখে পানি দেখে আফিম বলে ওঠে, এতটুকু ব্যথা সহ্য করতে পারো না আর আফিম ইমরানের সাথে টেক্কা দিতে আসো? ভীষণ রাগ ওঠা সত্ত্বেও চুপ করে থাকে নাফিয়া, কারণ সে জানে এখন কিছু বলাটা তার জন্য হিতকর হবে না। নাফিয়ার কোনো উত্তর না পেয়ে আফিমও তার সময় অপচয় করে না। ঠোঁটে জয়ের হাসি ঝুলিয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করে সে।
আফিম যেতে নাফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষতটা দেখে নেয়। জায়গাটাতে ব্যথাও করছে। মনে মনে নাফিয়া বলে ওঠে, এর উত্তর তুমি পাবে আফিম ইবনান। সকাল ঠিক 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের ইবাদত শেষ করে দাদির কক্ষে যাওয়ার জন্য রওনা দেয় নাফিয়া। দাদির পাশে রুমটি দেওয়া হয়েছে তাকে থাকার জন্য। দাদির কক্ষে প্রবেশ করতে নাফিয়া দেখে দাদি পত্রিকা পড়ছেন। দাদিকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। উঠে পড়েছ? জি। এখন বলুন, হাঁটতে যাওয়ার আগে কি খাবেন? 1 কাপ দুধ চা হলে মন্দ হয় না। 1 কাপ দুধ চা নয়, হয় 1 কাপ দুধ, না হয় 1 কাপ চা। এখন কি আমায় রং চা খেতে হবে? জি অবশ্যই, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তাই খেতে হবে। আচ্ছা, তবে 1 কাপ রং চা। আচ্ছা আনছি। বলে নাফিয়া দাদির কক্ষ ত্যাগ করে রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘরে দুজন রাঁধুনি সকলের নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছে। নাফিয়া তাদের একজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপু, দাদি রং চা চেয়েছে, এখনই বানিয়ে দিতে পারবেন তো? জি অবশ্যই ম্যাম। ম্যাম বলার প্রয়োজন নেই, আপনি আমার বড়, তাই নাফিয়াই বলুন। জি আচ্ছা। আর একটি কথা, আজ থেকে দাদির 3 বেলা খাদ্য তালিকায় কি খাবার থাকবে তা আমার থেকে অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে। আজ তার সকালের নাস্তার জন্য 2টি রুটি, এই যে এই বাটির 1 বাটি গরুর কলিজা এবং ডিম তৈরি করবেন। আছে তো সব? জি আছে, তৈরি হয়ে যাবে। বলে রান্নাঘর থেকে বেরিয়ে দাদির কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। ঠিক 5:30 দাদি ও নাফিয়া দুজনে বেরিয়ে পড়লো হাঁটার জন্য। বাড়ির কাছে একটা পার্ক আছে। সে পার্কেতে দুজন হাঁটার সাথে সাথে বিভিন্ন গল্পও করলো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর দুজন বেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে প্রবেশ করতে সানিয়া বেগম ঠোঁটে হাসি টেনে তাদের উদ্দেশ্য করে বলে ওঠে, হাঁটা হলো আপনাদের? নাফিয়া ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানালো আর দাদি বলে উঠল, তোমারও হাঁটা উচিত বৌমা, বয়স তোমারও হয়েছে, সেই সাথে ওজনটাও তো তোমার কম নয়। শাশুড়ির এমন উক্তি শুনে মুহূর্তে মুখটা কালো হয়ে গেল সানিয়া বেগমের। তিনি শাশুড়িকে উদ্দেশ্য করে বলে ওঠেন, মন্দ বলেননি মা। সানিয়া বেগমের মন খারাপ হতে দেখে নাফিয়া বলে ওঠে, কি যে বলেন না দাদি, আন্টি এখনো ইয়াং আছে, তাকে দেখে কেউ বলবে নাকি তার এত বড় ছেলে আছে? আমি তো প্রথমে দেখে অবাক হয়েছিলাম, যা শাশুড়ি গিয়ে এখনো বার্ধক্য কাবু করতে পারলো না, সেখানে তার বয়স তো অনেক কম। নাফিয়ার কথায় সানিয়া বেগমের চেহারা খুশিতে জল জল করে ওঠে এবং তার ঠোঁটের হাসিটি আবারও ফিরে আসে। দাদি নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, শাশুড়ি বৌমা দুজনকেই পটানো হচ্ছে দেখছে। নাফিয়া হেসে বলে ওঠে, মোটেই না, যা সত্যি তাই বলছি। নাফিয়ার কথায় দাদি একটু হেসে সানিয়া বেগমকে বলে ওঠে, বৌমা, আমার খাবার প্রস্তুত করো, ফ্রেশ হয়ে আসছে। আচ্ছা মা। অতঃপর নাফিয়া ও দাদি উভয়ে চলে গেল নিজ নিজ কক্ষে ফ্রেশ হতে এবং সানিয়া বেগম রান্নাঘরে। আফিমের সকাল হয় 6টায়। উঠেই বেরিয়ে পড়ে জগিং এর উদ্দেশ্যে। টানা 1 ঘন্টা ওয়ার্কআউট করে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরে গোসল সেরে একদম অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের কক্ষ হতে খাবার ঘরে এসে নিজের সকালের নাস্তা শেষ করে। তারপর কিছুটা সময়ের জন্য পত্রিকায় মুখ ডোবায়। অফিসে 9টায় হয়, 8:40 অফিসের উদ্দেশ্যে রওনা হন। এই ছিল আফিমের প্রত্যেক দিনের সকালের নিয়মিত কার্যকর্মের সূচি। আজও এর ব্যতিক্রম হলো না। অফিসে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে খাবার ঘরে এসে চারপাশে চোখ বুলিয়ে নেয় সে, কিন্তু নাফিয়ার দেখা মেলে না। তাই খাওয়াটা শেষ করে আফিম তার দাদির কক্ষে যায়, হয়তো নাফিয়া সেখানেই আছে এই ভেবে। কিন্তু দাদির কক্ষেও নাফিয়ার খোঁজ মেলে না। আফিমকে সকাল সকাল নিজের কক্ষে আবিষ্কার করে বেশ বিস্মিত হন দাদি। তিনি কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞেস করে বসেন, আজ এত সকাল সকাল আমার রুমে? এমনি দেখতে এলাম, কেমন আছো? এত বছরে তো কখনো সকাল সকাল তোমার আমার কথা মনে পড়েনি, তবে আজ হঠাৎ? উফ দাদি, ডোন্ট বিহেভ লাইক মম। আচ্ছা আচ্ছা। মিস শেখ, ঠিকমতো নিজের কাজ করেছো তো? খুবই দায়িত্ববান মেয়েটি, এখন অবধি তার একটি কাজেও ত্রুটি হয়নি। মাত্র কালই এলো, কিন্তু কাজ এমন ভাবে করছে যেন খুবই অভিজ্ঞ। একটু বেশি সুনাম করলে। কমই করেছি। তা যাই হোক, এখন কই মহারানী? তোমাকে একা ফেলে নিজেতে মত্ত হয়ে আছে আর তুমি বসে তার সুনাম করছো? ওর স্কুলে ক্লাস শুরু হয় 7:30-এ, তাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। কথাটি শুনে আফিম মনে মনে বলে উঠল, ইস, ভুলেই গিয়েছিলাম। সকাল সকাল এক ডোজ দিয়ে যাব, তার হচ্ছে না। নাফিয়ার খবর মিলতেই আফিম উঠে দাঁড়িয়ে তার দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা দাদি, আমি যাই। তুমি
নিজের খেয়াল রেখো। কথাটি শেষ করে দাদির দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে কক্ষ ত্যাগ করে সে। 7:30 হতে 9টা অবধি 3টা ক্লাস নেয় নাফিয়া। প্রথম, তৃতীয় এবং চতুর্থ, এই 3টা শ্রেণীর 3টা বিষয়ের ক্লাস নেয় সে। 9টা বাজে ক্লাস নেওয়া শেষে বাসায় এসে পৌঁছায় নাফিয়া। ফ্রেশ হয়ে দাদির কক্ষে যেতে দেখে দাদি ঘুমিয়ে আছেন, তাই আবার নিজের কক্ষে ফিরে আসে সে। বিছানায় গায়ে এলিয়ে দিতে তার চোখের সামনে ভেসে ওঠে গত রাতে আফিমের করা কাজটি। আফিমের এই কাজটির একটি পাল্টা জবাব তার দিতেই হবে, কিন্তু কিভাবে দেবে তাই ভাবনার বিষয়। শুয়ে শুয়ে এটি ভাবতে ব্যস্ত হয়ে পড়ল নাফিয়া। সন্ধ্যায় সবাই হল রুমে বসে টিভি দেখছে। আফিমও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে হল রুমে এসে পত্রিকাটা নিয়ে বসলো। কিছুটা সময় পত্রিকায় মুখ ডুবিয়ে থাকার পর আফিম নাফিয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখে নাফিয়া খুব মনোযোগ দিয়ে টিভিতে বাংলা নাটক দেখছে। নাফিয়ার এত শান্তি তার সহ্য হওয়ার নয়। সে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস শেখ, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবেন কি? ও কফি আনতে যাবে কেন, এত সার্ভেন্ট থাকতে? দাঁড়া, কোনো একজন সার্ভেন্টকে বলছে। না না আন্টি, আমি আনছি, কোনো সমস্যা নেই। সানিয়া বেগম উত্তরে কিছু না বলে মুচকি হাসলেন। এদিকে নাফিয়ার জন্য আফিমের মুখ থেকে এটি শোনার জন্য অপেক্ষারত ছিল এতক্ষণ। ঠোঁটে হাসি ঝুলিয়ে নাফিয়া চলে যায় রান্নাঘরে কফি বানাতে। আর এদিকে কিছুটা সন্দিহান চোখে আফিম তাকিয়ে রইল নাফিয়ার যাওয়ার পানে। মেয়েটির মতলব তার কাছে ঠিক সুবিধের লাগছে না। কিছুটা সময় পার হতেই নাফিয়া কফি হাতে ফিরে আসলো, আফিমকে কফিটি এগিয়ে দিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে। নাফিয়ার ওর দিকে তাকিয়ে হাসাটা ঠিক মতো হজম হলো না আফিমের। সে ভ্রুকুচকে একবার নাফিয়াকে দেখে নিয়ে একটু করে কফিতে চুমুক বসালো। কফির টেস্ট একদম ঠিক। তা দেখে আফিম খানিকটা অবাক হলো, কারণ সে ভেবেছিল নাফিয়া কফিতে কিছু একটা মিশিয়েছে। কিন্তু এমনটি না হয় আফিম আরো একবার নাফিয়ার দিকে তাকালো। দেখে নাফিয়া টিভিতে মনোযোগ নিবেশ করেছে। আফিম আর বেশি না ভেবে কফিটা এক এক করে চুমুক দিয়ে পুরোটা শেষ করে নেয়। খাওয়ার কিছুটা সময় পেরোতে পেট কেমন যেন শব্দ করে ওঠে। আফিমের মনে হচ্ছে সে এখনই ওয়াশরুমে না গেলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। পত্রিকাটা কোনো মতে রেখে আফিম দ্রুত গতিতে নিজের কক্ষের ওয়াশরুমে অগ্রসর হলো। দ্রুত পদে ওয়াশরুমে ঢুকতে পা পিছলে ঠাস করে ওয়াশরুমের মেঝেতে পড়ে গেল সে। ভালো করে মেঝেতে দৃষ্টিপাত করতে সে দেখে পুরো ফ্লোরটাই সাবান পানি। পায়ে প্রচুর ব্যথা পাওয়া সত্ত্বেও কোনো মতে উঠে কাজটা সেরে নেয়। কাজ শেষ হতেই যেই সে বেরোতে যাবে তখন থেকে ওয়াশরুমের গেটটা বাইরে থেকে আটকানো। আফিম বেশ বুঝতে পারছি সব কাজের পেছনে কার হাত আছে। রাগে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে তার। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে হাত বারবার মুঠো বন্ধি করে খুলে নিজের রাগ কমানোর চেষ্টা চালিয়ে চলছে সে। এরই মাঝে আবারও প্যাট শব্দ করে ওঠে তার। এভাবেই চলতে চলতে 2 ঘন্টা পার হবার পর নাফিয়া গিয়ে আফিমের ওয়াশরুমের দরজা বাইরে থেকে খুলে দিয়ে এক দৌড়ে দাদির কাছে চলে আসে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আফিমের। ওয়াশরুমের দরজা খোলা পেয়ে বেরিয়ে আসে সে। কক্ষ পুরোটাই খালি দেখে আর কোনো কিছুতে মনোযোগ না দিয়ে টাওয়ালটা নিয়ে আবারও ওয়াশরুমে চলে যায় সে। ক্লান্ত শরীরে গোসলটি সেরে কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দেয়। একজন সার্ভেন্টকে ডেকে স্যালাইন দিয়ে যেতে বলে। সেই রাতে আফিম আর নিজের কক্ষ হতে বের হতে হয়নি। এদিকে নাফিয়ার যেন ঈদ লেগেছে। সে তো মহা খুশি। আফিমকে তার উচিত শিক্ষা দিতে পেরে নিজের কাছে বড্ড ভালো লাগছে তার। রাতে নিজের রুমের দরজা এবং জানলাটাও পর্যন্ত ভালোভাবে আটকে অ্যাসিড ছেড়ে শুয়ে পড়লো নাফিয়া। আগের রাতে আফিম এক্সট্রা চাবি ব্যবহার করে ওর কক্ষে প্রবেশ করেছিল, তা বুঝতে পেরে আজ দরজার ছিটকিনিটাও লাগিয়ে দিয়েছে সে। অতঃপর বিছানায় আরাম করে শুয়ে সে কল্পনা করতে আরম্ভ করে আজ আফিমকে দেওয়া শাস্তিতে আফিম কেমন অনুভব করেছিল। ভাবতে চরম আনন্দ হচ্ছে নাফিয়ার। সে মনে মনে বলে ওঠে, কাল সকালে মিস্টার আফিম ইবনানের অবস্থায় বলে দিবে নাফিয়ার সাথে টেক্কা দেওয়ার ফল কেমন হয়। ঠোঁটে প্রশান্তির হাসি টেনে চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া এক শান্তিময় ঘুমের আশায়। সকাল হতে দাদির সাথে সাথেই আছে নাফিয়া। এক মুহূর্তের জন্য কোথাও একা থাকছে না সে। বলা তো যায় না আফিম কখন আবার তার উপর হামলা করে বসে। তার উপর আজ আবার স্কুলও বন্ধ। স্কুলে থাকলেও চিন্তামুক্ত থাকা যেত। সকালে যখন দাদি ও নাফিয়া উভয়ে খাবার টেবিলে বসে গরম গরম চায়ের চুমুক বসাচ্ছিল তখন দেখা মিলল আফিমের। গতকাল পিছলে পড়ে পায়ে ব্যথা হয়েছে তার, তাই ঠিকমতো হাঁটতে পারছে না সে। আফিমকে এভাবে হাঁটতে দেখে মনে মনে খুবই খুশি হয় নাফিয়া এবং বলে ওঠে, এতটুকু ডোজে ঠিক মতো হাঁটতে পারছে না আর আসছে নাফিয়ার সাথে টেক্কা দিতে।
নাফিয়ার দিকে চোখ পড়তে আফিম দেখে নাফিয়ার ঠোঁটে হাসি, সাথে সাথে জল শক্ত হয়ে যায় তার হাত মুঠো বন্দি করে আফিম চুপচাপ হেঁটে নিজের পত্রিকাটি নিয়ে একজন সার্ভেন্টকে আদেশ করে খাবার তার রুমে পাঠিয়ে দিতে, অতঃপর নিজের রুমে চলে যায়। এরপর থেকে সারা দিনে আফিমের দেখা মেলে না। আজ অফিসেও যায় না সে, সারা দিন নিজের কক্ষেই থাকে। এদিকে আফিমের ভয়ে ভয়ে নাফিয়া পুরো দিনে এক মুহূর্তেও একা থাকেনি, সবসময় কারো না কারো সাথে ছিল। কিন্তু আফিমকে এভাবে সারাদিন রুমে থাকতে দেখে কেন যেন খারাপও লাগছে নাফিয়ার। সার্ভেন্ট যারা আফিমের রুমে গিয়েছিল তাদের দাদি জিজ্ঞেস করেছিলেন আফিমের কথা। সবার উত্তর, স্যার চুপচাপ শুয়ে আছেন, হয়তো স্যারের শরীর ভালো না। সারাটা দিন আফিম নিজেকে এভাবে বন্দি করে রেখেছে, সে সাথে শরীরটাও ভালো নেই। এগুলো দেখে নাফিয়ার খুব খারাপ লাগছে। রাতে নিজের কক্ষে এসে বিছানায় গায়ে লিয়ে দিয়ে ভাবতে থাকে হয়তো সে অতিরিক্ত করে ফেলেছে, এতটা না করলেও পারত। মনে মনে সে এও ভেবে নেয় যে সে আফিমকে সরি বলবে। আফিম যেহেতু নিজ কক্ষ হতে বের হচ্ছে না, তাই নাফিয়াও দরজা লাগানোর দিকে তেমন গুরুত্ব আরোপ করেনি। সে গোসল সেরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ তার কানে কোনো কাছের জিনিস ভাঙার আওয়াজ আসে। ভ্রুজোড়া কুঁচকে নিজের কক্ষে প্রবেশ করতে দেখে আফিম এক এক করে কাচের আসবাবপত্রগুলো মেঝেতে ছুঁড়ে ফেলছে। অবাক হয়ে আফিমের এমন উদ্ভট কাজের দিকে তাকিয়ে আছে নাফিয়া। আফিম বেশ কয়েকটা আসবাবপত্র ভেঙে ঘুরে দেওয়ার পর নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, ওয়াক অন ইট। আফিমের কথায় অবাকের চরম শীর্ষে পৌঁছে নাফিয়া বলে ওঠে, মানে? কানে শুনতে পাও না? হাঁটো এর উপর। বেশ চেঁচিয়ে বলে ওঠে আফিম। রাগে আফিমের শুধু চোখ দুটি নয়, দুধের ন্যায় ফর্সা মুখটিও রক্তে বর্ণে ধারণ করেছে। আফিমকে দেখে ভয়ে কাঁপা কাঁপা ভাব নাফিয়ার। নাফিয়াকে তার জায়গায় স্থির থাকতে দেখে আফিমের রাগ আরো বেড়ে যায়। সে বলে ওঠে, যা বলেছি তা যদি এখনই না করো তবে এরপর যা হবে তার জন্য দায়ী থাকবে কেবল তুমি। অতিরিক্ত রাগের বসে এখনই যে আফিম যে কোনো কিছু করে বসতে পারে তা বেশ ভালোই বুঝতে পারছে নাফিয়া। সার না ভেবে ধীরে ধীরে কাচের টুকরোগুলোর উপর একটি পা রাখে, সাথে সাথে বেশ কয়েকটি কাচের টুকরো নাফিয়ার পায়ে ঢুকে যায়। ব্যথায় চোখে পানি চলে আসে নাফিয়ার। ঠোঁটে ঠোঁট চেপে চোখের জল আটকে রাখার বৃথা চেষ্টা করে। দ্বিতীয় পা কাচের টুকরোগুলোর উপর রাখতেই দ্বিতীয় পায়েও কাচের বেশ কটি টুকরো বিঁধল। ব্যথায় চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে কোনোভাবে তৃতীয় কদম ফেলার সাহস জোগাতে পারছে না। এদিকে নাফিয়া যে সত্যি কাচের উপর পা দেওয়ার মতো সাহস করবে তা চিন্তাই করেনি আফিম। নাফিয়ার পায়ের দিকে রক্তে ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আর নাফিয়ার চোখের জলগুলো কেনই যেন আফিমের সহ্য হচ্ছে না। আফিম আর দেরি না করে নাফিয়াকে কোলে তুলে নিল। এতটা সময় চোখ বুঝেছিল নাফিয়া। হঠাৎ এভাবে আফিমের কোলে তুলে নেওয়া চমকে চোখ মেলে তাকালো সে। আফিম নাফিয়াকে বিছানায় পা তুলে বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে নাফিয়ার পায়ের কাছে বসলো। যেই আফিম ওষুধ লাগাতে যাবে অমনি নাফিয়া পা সরিয়ে বলে ওঠে, অনেক হয়েছে মিস্টার ইবনান, অনেক করেছেন আপনি। প্রথমত পতিতা বলে আমায় অপমান করলেন, তারপর রেগে একটি থাপ্পড় বসিয়ে দেওয়ার অপরাধে আমায় তুলে নিয়ে যে অসভ্যতা করলেন। কিচ্ছু বলিনি, ভাগ্যে হয়তো এটিই ছিল বলে মেনে নিয়েছিলাম, আর আমায় ধর্ষণ না করায় কৃতজ্ঞ ছিলাম। কিন্তু তারপরও আপনার থাপ্পড়ের জবাব দেওয়ার বাকি রয়ে গিয়েছিল দেখে আমাকে চাকরি দিলেন এবং হুমকি দিলেন যেন আমি চাকরিটা না ছাড়ি। আপনি কি মনে করেন আফিম, আমি আপনার হুমকির ভয়ে এখনো এখানে আছি বা আপনার অত্যাচারে আমি ভয় পাই? যদি এমনটি ভেবে থাকেন তবে এটি আপনার ভুল ধারণা। আমি এখানে আছি আমার পরিবারের স্বার্থে, তাদের আর্থিক সহায়তা করার জন্য। আর আপনার এই অত্যাচার যদি ভয়ই পেতাম তবে আপনাকে পাল্টা জবাব দেওয়ার সাহস দেখাতাম না, তাই আমাকে দয়া দেখাতে আসবেন না। এতক্ষণ ধরে নাফিয়ার কথাগুলো জোয়াল শক্ত করে চুপচাপ শুনছে আফিম। নাফিয়ার পায়ের অবস্থা অতটা ভালো না, আরো কিছুক্ষণ ধরে রক্ত এভাবে পড়লে নাফিয়া জ্ঞান হারাবে। আফিমের যথেষ্ট রাগ ওঠা সত্ত্বেও সে এখন কিছু বলতে চাচ্ছে না। নাফিয়া আবারও বলে ওঠে, ব্যাস, এতক্ষণ নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলে এখন আফিমের সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। সে নাফিয়ার মুখ এক হাতে শক্ত করে চেপে ধরে বলে ওঠে, এক মিনিট, আপনার মাঝে আদৌ দয়া নামক কোনো অনুভূতি আছে নাকি সব নাটক? আমার তো মনে হয় নাটকই, কারণ যে ছেলে দিনের আলোয় সফল বিজনেসম্যান, রাতের অন্ধকারে সে এক পতিতা সন্ধানী। দেহলোভী কোনো ব্যক্তির মানবীয় গুণাবলী থাকে না, আপনারও নেই। হু দ্য হেল আর ইউ টু জাজ মি? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, কোন সাহসে আমায় নিয়ে মন্তব্য করলে? আমার বাসার চাকর হওয়ার যোগ্যতা তোমার নেই, সেখানে তুমি আমায় বিচার করছো?
আমি যদি দেহলোভী হতাম তবে আমার গার্লফ্রেন্ড তাকে স্পর্শ না করার অপরাধে আমার পৌরুষত্বের উপর প্রশ্ন তুলে আমায় ছেড়ে যেত না। আমি যদি দেহলোভী হতাম তাহলে এতদিন তোমার সতীত্ব অক্ষত থাকতো না। ইউ ব্লাডি ইডিয়েট। বলে নাফিয়াকে ছেড়ে দিয়ে আফিম দ্রুতপদে নাফিয়ার কক্ষ ত্যাগ করে। কিছুটা মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো নাফিয়া। কপালটা 3 আঙ্গুলে আলতো করে চেপে ধরে চারপাশে চোখ বুলিয়ে নেয় সে। জানালা খোলা থাকায় সূর্যের কিরণে কক্ষ আলোকিত হয়ে আছে। সকাল হয়ে গেছে দেখে বেশ অবাক হয় নাফিয়া, কারণ গত রাতে আফিম তার কক্ষ ত্যাগ করার পর সে নিজের পায়ে বিঁধে থাকা কাচের টুকরোগুলোকে নিজ হাতে তোলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যথায় তা ঠিক করে পেরে উঠছিল না সে। ধীরে ধীরে মাথা ব্যথা আরম্ভ হতে থাকে তার, এবং কিছুটা সময়ের মাঝে নিস্তেজ হয়ে বিছানা শরীর এলিয়ে দেয়। এরপর আর কিছুই মনে নেই তার। নাফিয়া সকাল হয়েছে দেখে যতটা অবাক হয় তার থেকেও বেশি অবাক হয় দেখে যে তার পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ করা, সেই সাথে পুরো রুমটা পরিপাটি আগের ন্যায় গোছানো। নাফিয়ার এসব পর্যবেক্ষণের মাঝে একজন গৃহপরিচারিকা এসে উপস্থিত হলো। নাফিয়াকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, এখন কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ে ব্যান্ডেজ এবং রুমের গোছগাছ কে করলো? আমি এবং অন্য একজন সার্ভেন্ট। আপনারা জানলেন কি করে যে আমার সাহায্য প্রয়োজন? আফিম স্যার কাল রাতে আমাদের দুজনকে আপনার পায়ের ব্যান্ডেজ করে দেওয়ার জন্য পাঠান। স্যারকে দেখে তখন খুবই রাগান্বিত মনে হচ্ছিল। তিনি আমাদের বেশ তাড়া দিয়েই বলেছিলেন আপনার রুমে এসে পায়ে ব্যান্ডেজ দ্রুত করে দিতে। আমরাও দেরি করিনি, এসে আপনাকে অচেতন অবস্থায় পাই। ও আচ্ছা, আন্টি দাদি তারা জেনেছে? তাদের কাছের কথাটি বলা হয়নি, শুধু বলেছি পায়ে ব্যথা পেয়েছেন। বেশ করেছেন। আপনার এখনই কিছু খেয়ে নেওয়া উচিত ম্যাম। আগামী যে কয়দিন আপনি পুরোপুরি সুস্থ না হন সে পর্যন্ত স্যার আপনার দায়িত্ব আমায় দিয়েছেন। কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। এমনটি করবেন না ম্যাম। স্যারের রাগ সম্বন্ধে আপনি হয়তো অবহিত নন। তিনি 1 সেকেন্ডও সময় নেবেন না আমায় চাকরি হতে বের করে দিতে। নাফিয়া উত্তরে আর কিছু বলল না। আফিমের রাগ এ কয়েকদিনে বেশ ভালোভাবে উপলব্ধি করেছে সে। নীরবতাকে সম্মতি ভেবে নিয়ে মেয়েটি নাফিয়ার নাস্তা আনতে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। এদিকে নাফিয়ার ঘুম ভেঙেছে খবর পেয়ে দাদি এবং সানিয়া বেগম উভয় নাফিয়ার কক্ষে এসে জিজ্ঞেস করলেন সে কেমন আছে এবং পায়ে ব্যথা পেল কি করে। উত্তরে নাফিয়া বলল, আসলে রাতে একটু গলা খুসখুস করায় গরম পানি করতে রান্নাঘরে গিয়েছিলাম। গরম পানিটা গ্লাসে ঢালার সময় অসাবধানতাবশত তা হাত থেকে পিছলে পায়ের ওপর পড়ে সবটা। বয়সে বড় হলেও এখনো বাচ্চাটি রয়ে গিয়েছ। এ বয়সে এমন বেখেয়ালি হলে চলে? তোমার থেকে এমনটা আশা করেছিলাম না। কয়দিন বিশ্রামেই থাকো। দুঃখিত, সেহেতু আমি এ পা নিয়ে কাজ করতে পারবো না। সেহেতু সুস্থ হওয়া অবধি কি নিজের বাড়িতে যেয়ে থাকবো? না, তার প্রয়োজন নেই। এই অবস্থায় যাওয়াটাও যেমন তোমার জন্য কষ্টসাধ্য, তেমন তোমার পরিবার বিষয়টি জেনে শুধু শুধুই চিন্তিত হবে। অনেক ধন্যবাদ দাদি এতটা ভাবার জন্য। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে নাফিয়া। দাদি উত্তর আর কিছু না বলে তিনিও ঠোঁটে হাসি টেনে আনেন। 2 দিন পার হয়ে গেল। এই 2 দিন নাফিয়া সম্পূর্ণ বিশ্রামে ছিল। নিজ কক্ষ হতেও বের হতে পারেনি পায়ে ব্যথার জন্য। স্কুলেও নিজের অসুস্থতার ব্যাপারটি জানিয়ে দিয়েছিল, তাই প্রায় 1 সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছে। আর এ 2 দিনে আফিম ও নাফিয়ার একেবারের জন্য একে অপরের মুখোমুখি হয়নি। কিন্তু আফিম যাকে নাফিয়ার সেবায় নিয়োজিত করেছিল তার থেকে ঠিকই নাফিয়ার খবর জেনে নিচ্ছিল। 3য় দিন একটু ব্যথা থাকলেও হাঁটতে পারছে নাফিয়া। ব্যাস, এখন কি আর তাকে বসিয়ে রাখা সম্ভব? সে সকালে উঠে পায়ের ব্যথাটা খুব কম অনুভব করাতে আবারও নিজের কাজে লেগে যাবে বলে মনস্থির করে নেয়। নিজের সকালের কাজ সেরে সে ধীরে ধীরে কদম ফেলে দাদির কক্ষে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। কি ব্যাপার, তুমি বিশ্রাম না নিয়ে এখানে কি করছো? কিছুটা চিন্তিত কণ্ঠে বলে ওঠেন দাদি। আমার পা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে দাদি, এখন আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। ভেবে বলছো? জি। ঠিক আছে, বসো এখানে। পত্রিকার এই খবরটি পড়ে শোনাও তো, চোখে ঠিকভাবে দেখছি না আমি। জি দাদি, অবশ্যই, কিন্তু 6টায় আপনার হাঁটতে বেরোতে হবে, তাই চা বা দুধ যেটি চান একটু খেয়ে নিতে পারেন। আচ্ছা। ঠোঁটে হাসি নিয়ে বলেন দাদি। পায়ে ব্যথা থাকায় দাদির সাথে হাঁটতে যেতে পারবে না নাফিয়া। আবার দাদিকে একাও যেতে দেওয়াটা ঠিক হবে না। এইসব যখন ভাবছিল নাফিয়া, ঠিক তখনই দাদির কক্ষে প্রবেশ করেন সানিয়া বেগম। নাফিয়াকে দেখে তিনি বলে ওঠেন, পায়ের ব্যথা কিছুটা কমেছে? জি আন্টি। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে নাফিয়া।
উত্তরে সানিয়া বেগমও ঠোঁটে হাসি টেনে আনেন। সানিয়া বেগমকে উদ্দেশ্য করে নাফিয়া বলে ওঠে, আজ বৌমা শাশুড়িকে সঙ্গ দিলে কেমন হয়? অর্থাৎ? আজ দাদির হাঁটতে যাওয়ায় আপনি তাকে সঙ্গ দিবেন আন্টি। জানি যে কোনো সার্ভেন্টকে বললে তারা দাদির সঙ্গে যাবে, কিন্তু তাতে দাদি সঙ্গ পাবে না, চুপচাপ হেঁটে বাড়ি ফিরতে হবে। কিন্তু আপনি গেলে দাদি ও আপনি উভয়ই বিভিন্ন গল্প বা স্মৃতিচারণ বা আলাপ আলোচনার মাধ্যমে সময়টা উপভোগ করতে পারবেন। নাফিয়ার কথায় বেশ খুশি হয়ে দাদি বলে ওঠেন, যথার্থ বলেছ বৌমা। আজ যেহেতু নাফিয়া যেতে পারছে না, সেহেতু তুমি যাবে তো আমার সাথে? জি মা, অবশ্যই। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলেন সানিয়া বেগম। নাফিয়ার কথাটি শাশুড়ি বৌমা উভয়ের পছন্দ হয়, কারণ বেশ অনেক দিনই হলো তারা শাশুড়ি বৌমা মন খুলে কথা বলেন না। ছাদের রেলিং ধরে সূর্যের আলোর অনুপস্থিতিতে কালো বর্ণ ধারণ করা আকাশপানে তাকিয়ে আছে নাফিয়া। সূর্যের আলো যে সবটাই অনুপস্থিত তা কিন্তু নয়। চাঁদের পেছনে লুকিয়ে নিজের আলো জ্যোৎস্না রূপে পৃথিবীতে প্রেরণ করছেন সূর্য মামা, আর নাফিয়া মন্ত্রমুগ্ধ হয়ে জ্যোৎস্না বিলাস করছে। একা একা নির্জন রাত ও সেই সাথে শীতল হাওয়া ও জ্যোৎস্না, এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করবার মতো নয়। কিছুটা সময় এভাবেই কাটানোর পর হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করলো নাফিয়া। পাশ ফিরে তাকাতেই দেখে আফিম দাঁড়িয়ে আছে। আফিমের থেকে দৃষ্টি সরিয়ে স্থান ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই আফিম বলে ওঠে, সরি। হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত শব্দ কানে এসে পৌঁছাতে নাফিয়া অবাক চাহনি নিয়ে আফিমের দিকে ফিরে তাকালো। আফিম নাফিয়ার দিকে না তাকিয়ে নিজের সামনে বরাবর দৃষ্টি রেখে আবারও বলে উঠল, আই এম সরি। উত্তরে কিছু বলল না নাফিয়া। সে কল্পনাও করেনি আফিম তাকে সরি বলবে। অবাক হওয়ার সীমা অতিক্রম হওয়ার পরেও চেহারায় স্বাভাবিকতা বজায় রাখলো নাফিয়া। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি জানি আপনি অনুতপ্ত, না হয় প্রতিদিন আমার খবর নিতেন না। অবাক হয় আফিম। এ বিষয়টি নাফিয়া কিভাবে জানলো? সে জিজ্ঞাসু দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকালো। যাকে জিজ্ঞেস করতেন সেই বলেছে। উত্তরে আর কিছু বলল না আফিম। নাফিয়ার থেকে দৃষ্টি সরিয়ে আকাশপানে তাকালো। নাফিয়াও একই কাজ করলো। কিছুটা সময়ে নীরবতা চলার পর নাফিয়া বলে উঠল, আপনি খুব বদ মেজাজি বা বদরাগী হলেও মানুষটা খারাপ নন, তা উপলব্ধি করেছি। নাফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো আফিম। মৃদু স্বরে বলে উঠল, হুম। আপনি সত্যিই খারাপ হলে প্রথম দিন শুধুমাত্র অচেতন হওয়ায় একজন অপরিচিত মেয়ের জন্য সেই রাতে ডাক্তার ডেকে আনতেন না, আর সেদিন রাতে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করার পরেও, অনেকটা রেগে থাকার পরেও আমার পায়ে ব্যান্ডেজ করার জন্য সার্ভেন্ট পাঠাতেন না। উত্তরে কিছুই বলে না আফিম। কিছুটা সময় নাফিয়ার চোখে চোখ রেখে তাকিয়ে থাকার পর দৃষ্টি সরিয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করলো। অবাক হচ্ছে আফিম। মেয়েটি ওর জন্য এতটা কষ্ট পাওয়ার পরও ক্রোধান্বিত না হয়ে উল্টো ওর ভালো দিকগুলো নিয়ে ভাবছে। কিছুটা সময় নীরবতায় কাটিয়ে দেয় উভয় একে অপরের পাশাপাশি। অতঃপর নাফিয়া তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও থেমে গিয়ে বলে ওঠে, কারো কথায় নিজেকে বিচার করা বোকামো। আপনি জানেন আপনি অক্ষম নন, তবে আপনি সত্যি অক্ষম নন আফিম। বলে আর দাঁড়ায় না নাফিয়া। সে নিজের কক্ষের পথে অগ্রসর হয়। এদিকে নাফিয়ার কথায় আলতো এক হাসি ফুটে ওঠে আফিমের ঠোঁটে। বাচ্চাদের কাছে খুব প্রিয় একটা দিন হচ্ছে শুক্রবার। ঠিক তেমনই কিছু আরামপ্রিয় মানুষের কাছে শুক্রবারের আরেক নাম প্রেম। বাচ্চারা শুক্রবার পছন্দ করে পড়াশোনা দিয়ে একটা দিন রেহাই মিলবে বলে, আর আরামপ্রিয় মানুষেরা শুক্রবারের প্রেম খুঁজে পায়। তাদের প্রেম হয় সকালের এক লম্বা ঘুমের সাথে। আহা, সকালের ঘুমটা সে যে কি শান্তিময়। নাফিয়া আরামপ্রিয় মানুষের কাতারে পড়ে। আজ শুক্রবার। সে তো কোনোভাবেই 10টার আগে বিছানা ছাড়তে রাজি নয়, কিন্তু 5:40 তার দরজায় কড়া নাড়ার শব্দ। এমন প্রেমময় ঘুমের মায়া কাটিয়ে দরজার ওপাশের ব্যক্তিকে সাড়া দেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই। ওদিকে দরজার ওপাশের মানুষটি কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে দরজায় কড়া নেড়েই চলেছে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দরজা খোলে নাফিয়া। চোখে মুখে বিরক্তির ছাপ ফেলে বলে ওঠে, আজ শুক্রবার, আমি ঘুমোবো। নাফিয়া রুক্তি শুনে গৃহ পরিচারিকার ঠোঁটে হাসি ফুটে উঠে বলে, ম্যাম, আপনি এখন ছাত্র জীবনে নেই যে শুক্রবার ছুটির দিন উদযাপন করবেন। বিরক্তি ভাব বজায় রেখে নাফিয়া বলে ওঠে, কি বলতে চাইছেন? দাদি ডাকছেন আপনায়। এবার ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আসছি।
অতঃপর তৈরি হয়ে সে দাদির কক্ষে উপস্থিত হয়। দাদির কক্ষে সানিয়া বেগম এবং দাদি উভয়ে বড় এক জানালার ধারে পাতানো দুজোড়া সোফায় দুজনে বসে আছেন। নাফিয়া তাদের সালাম দিয়ে তাদের কাছে গিয়ে বসে। সানিয়া বেগম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাফিয়া, পায়ের ব্যথা তো মনে হয় এখন আর নেই। জি আন্টি। শুক্রবার আর শনিবার আফিম অফিসে যায় না, ওর আলাদা কিছু কাজ থাকে, তার জন্য এই 2 দিন বরাদ্দকৃত। ভাবছি ওকে বলবো আজ কাজ বাদ দিয়ে আমাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে। ঘুরতে যাবার কথা শোনা মাত্রই সকালে হওয়া তার প্রেমের বিচ্ছেদের সব শোক ভুলে গেল নাফিয়া। তার মুখে ফুটে ওঠা সেই লম্বা হাসিটি সাক্ষ্য দিচ্ছে সে কতটা উচ্ছ্বসিত। নাফিয়া সানিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, কখন যাব আমরা? নাফিয়ার এমন আগ্রহ দেখে আলতো হাসেন সানিয়া বেগম এবং উত্তরে বলেন, দেখি আফিম কি বলে। সাথে সাথেই মুখের হাসি বিলীন হয়ে গেল নাফিয়ার। সে মৃদু স্বরে বলে উঠল, গোমরামুখ নিয়ে যাবে বলে মনে হয় না। কিছু বলবে? না আন্টি, দাদি রাজি তো যেতে? হ্যাঁ। নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত আফিম সিঁড়ি বেয়ে নিজ কক্ষ হতে হলরুমের উদ্দেশ্যে আসছে। হলরুমের সোফাতে বসেছিল নাফিয়া ও দাদি। পায়ের শব্দ পেয়ে নাফিয়া সিঁড়ির দিকে তাকালো। এলোমেলো ভেজা চুল, নীল পাঞ্জাবির হাতটি কোনোই অবধি উঠানো, সেই সাথে সাদা পায়জামা পরিহিত এই সুদর্শন যুবকটিতে চোখ আটকে যায় নাফিয়ার। আফিম খুব বেশি লম্বা না হলেও 5 ফিট 8 ইঞ্চি কম নয়। দুধে আলতা গায়ের রং তার, মুখে চাপদারি, চোখগুলো খুব বড় না হলেও পাপড়িগুলো বেশ ঘন, সেই সাথে চোখের মনি একদম গাঢ় খয়েরি রঙের। ঠোঁটটা নাও পাতলা নাও মোটা, একদম সম্পূর্ণ ঠোঁট যাকে বলে। চেহারাটা কিছুটা লম্বাটে, স্বাস্থ্য নাও মোটা নাও হ্যাংলা। আফিমকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে এতটাই মগ্ন ছিল নাফিয়া যে যখন তার ধ্যান ভাঙে দেখতে পায় আফিম এক ভ্রু উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। অপ্রীতিকর এক পরিস্থিতিতে পড়ে যায় নাফিয়া। আফিমের থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে নিজেকে কঠিন কঠিন কিছু গালি শুনিয়ে দেয়। সেই সাথে তার মনে প্রশ্ন জাগে, এতদিন ধরে দেখছে লোকটাকে, কই আগে তো এভাবে চোখ আটকে যায়নি। তার উপর তবে আজকে কি হলো? নিজের মনে মনে উত্তরটি বানিয়ে নিল সে। হয়তো আফিমের সৌন্দর্য এতদিন তার মনে জমে থাকা সে ঘৃণা অনুভূতি আড়াল করে রেখেছিল। সোফায় বসে আফিম একজন সার্ভেন্টকে কফি আনার আদেশ করে। সার্ভেন্টটি আদেশ পেয়ে রান্নাঘরে যেতে নাফিয়া কিছু একটা ভেবে বলে ওঠে, আমি একটু আসছি। বলেই উঠে যায় সে। নাফিয়ার হুট করে এভাবে উঠে যাওয়ার বিষয়টি আফিমের কাছে সন্দেহের মনে হলো। রান্নাঘরে এসে নাফিয়া সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কফিটি আমি বানিয়ে দিচ্ছি, আপনি ততক্ষণে আমার রুমের বিছানাটি পরিষ্কার করে দিয়ে আসুন। একটু বিশ্রাম নিতে চাইছি, কিন্তু বিছানাটি অপরিষ্কার। ঠিক আছে ম্যাম, আমি অন্য কাউকে বলছি আপনার বিছানাটি পরিষ্কার করে দিতে। শুধু শুধু কষ্ট করে আপনার কফি বানাতে হবে না। যা বলেছে তাই করুন। কফি বানানো শেষ হলে আপনাকে ডেকে নিব, যে কফিটি নিয়ে এসেন। মেয়েটি আর কিছু না বলে রান্নাঘর ত্যাগ করে। এদিকে মেয়েটি যেতে নাফিয়া ঝটপট কফিটি বানিয়ে নেয়। অতঃপর ঠোঁটে এক শয়তানি হাসি ফুটিয়ে লবণের ডিব্বাটি হাতে নিয়ে বলে ওঠে, সরি আফিম, কিন্তু আপনাকে একটু না জ্বালালে শান্তি পাবো না। বদ অভ্যেস হয়ে গিয়েছে আপনাকে জ্বালানো। কথাটি শেষ করে নাফিয়া যেই কফিতে লবণ ঢালতে যাবে অমনি কেউ একজন তার হাত ধরে নেয়। চমকে হাতের মালিকের দিকে তাকাতে আফিমকে দেখে ভয়ে গলা শুকিয়ে যায় তার। আফিম নাফিয়ার হাত থেকে লবণের ডিব্বাটি নিয়ে জায়গা মতো রেখে নাফিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে হতে বলে ওঠে, তো কি বলছিলেন মিস শেখ, আমায় না জ্বালালে আপনি শান্তি পাবেন না? উত্তরে কিছু না বলে এক পা করে পিছিয়ে যায় নাফিয়া। আফিম অগ্রসর হতে হতেই আবারও বলে ওঠে, আমায় জ্বালানোর বদ অভ্যেসে পড়ে গিয়েছেন? কথাটা শেষ করে এক হাতে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে আফিম। আফিমের কাছে আসতে নাফিয়া এক অদ্ভুত অনুভূতি অনুভব করে, যা সে আগে কখনো অনুভব করেনি। আফিম নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে ওঠে, যদি বলি এ বদ অভ্যেসে আমি অভ্যস্ত। আফিমের শরীরের মাতাল করা ঘ্রাণে নাফিয়ার আবেশে নিজের চোখ জোড়া বুঝে নিয়ে মুগ্ধ হয়ে তার নিজের নিঃশ্বাসের সাথে নিজের মাঝে টেনে নিচ্ছে। সেই সাথে আফিমের মৃদু কণ্ঠস্বর তার বলা উক্তিটি নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। আরেকটু বাড়লেই হয়তো মরে যাবে সে, ঠিক এমনটি অনুভব করছে নাফিয়া। এরই মাঝে সার্ভেন্টের পায়ের শব্দ কানে আসতে আফিম নাফিয়াকে ছেড়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। নাফিয়াও ঠিক হয়ে দাঁড়িয়ে কফিটি হাতে নিয়ে আফিমের দিকে এগিয়ে দেয়। সার্ভেন্টটি রান্নাঘরে প্রবেশ করে আফিমকে দেখে ঘাবড়ে যায় এবং বলতে আরম্ভ করলো, ক্ষমা করুন স্যার, আসলে আমি কফি বানাতাম, কিন্তু ম্যাম। মেয়েটির কথা শেষ হওয়ার আগে আফিম বলে ওঠে, ইটস অল রাইট। মেয়েটি যেন হাফ ছেড়ে বাঁচে। অতঃপর নাফিয়া এবং আফিম উভয়ই হলরুমে এসে বসলো।
এতক্ষণে সানিয়া বেগমও হলরুমে এসে বসেছেন। আফিম আসতেই তিনি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আফিম, ইয়া মম, আজ বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছি। যাওয়া যায়। ভাবছি আমাদের পুরাতন বাড়িটাই যায়, 2 বছর হলো যাওয়া হয় না। ঠিক আছে, রবি মামাকে বলে দিচ্ছে বাড়িটি পরিষ্কার করিয়ে রাখতে। বেশ। ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে সানিয়া বেগম। গাড়ির ড্রাইভিং সিটে বসলো আফিম। আজ সেই ড্রাইভ করবে। তার পাশের সিটে বসলো সানিয়া বেগম এবং পেছনের সিটে দাদি এবং নাফিয়া। ঠিক 3টা বাজতে রওনা হলো তারা আফিমদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টার রাস্তা। শহর ছাড়িয়ে একটা মফস্বল এলাকাতে আফিমদের পুরনো বাড়িটি অবস্থিত। শহর পেরিয়ে সেই এলাকাটির কাছাকাছি আসতেই দেখা যায় রাস্তার দুপাশে জনবসতিহীন বিরাট জায়গা জুড়ে শুধু হরেক রকমের গাছপালা। রাস্তাটি একদম পাকাপুক্ত হলেও আশেপাশে দৃশ্যমান সবকিছুই নাফিয়াকে গ্রামের অনুভূতি দিচ্ছে। এতগুলো বছর পর সে গ্রামের মতো একটা জায়গায় যাচ্ছে, ভাবতে একরাশ ভালো লাগা এসে নাফিয়ার মনে জায়গা করে নেয়। বাইরের দৃশ্য নাফিয়ার ভেতরে যে মুগ্ধতা সৃষ্টি করেছে তা বহিঃপ্রকাশ তার ঠোঁটের হাসির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। লুকিং গ্লাসের সাহায্যে আফিম ও নাফিয়ার সেই মুগ্ধতার হাসির সাক্ষী হয়ে রয়। সন্ধ্যা নেমে এসেছে। আকাশটা ধূসর রং ধারণ করেছে এবং সূর্যের তাপ জানিয়েছে বিদায়। চারদিকে বয়ে চলেছে ঠান্ডা ঠান্ডা বাতাস। আফিমদের পুরন বাড়িটা ঠিক পুরনো দিনের বাড়িগুলোর মতোই, নেই কোনো আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনে এক মস্ত বড় উঠান। সেই উঠানের চারপাশ দিয়ে আছে বিভিন্ন গাছগাছালি। জায়গাটায় গাছগাছালি বেশি থাকায় বাতাস যেমন বেশ, ঠিক তেমনি দূষণমুক্ত ও অক্সিজেন সমৃদ্ধ নির্মল নিঃশ্বাস মুগ্ধতার সাথে নিজের মাঝে টেনে নেওয়া যায়। ভূতের ভয় পাবারও সুযোগ নেই, কারণ আফিমদের বাড়ির সামনে ছোট্ট মোটামুটি পাকাপুক্ত একটা রাস্তা এবং রাস্তার ওপাশে আরেকটা বাড়ি আছে। আফিমদের বাড়ির দুপাশে 2টো বাড়ি আছে, কিন্তু মধ্যবর্তী দূরত্ব অনেক। রাতে মাছের বারবিকিউ খাওয়া হবে আগের থেকে পরিকল্পিত ছিল, তাই এই সন্ধ্যা দিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে মেরিনেট করা মাছ নিয়ে এসেছিলেন সানিয়া বেগম, আর যা যা প্রয়োজন তার ব্যবস্থা করেছেন রবি চাচা। বারবিকিউ তৈরির সময় সবাই উঠোনে বসে আড্ডা দেবে সেই পরিকল্পনা অনুযায়ী উঠোনে ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা বসার জন্য মোড়া পাতানো হয়েছে। আফিম একটা হাত কাটা গেঞ্জি পরে বারবিকিউর জন্য উঠোনে চুলো ঠিক করছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার মুখে ও শরীরে। চুলগুলো এলোমেলো এবং কিছু অবাধ্য চুল তার কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে আফিমকে কেউ দেখলে মুগ্ধ হতে বাধ্য। নাফিয়া আফিমের থেকে কিছুটা দূরে ঠিক সামনে বরাবরই একটা মোড়ায় বসে আছে। তার পাশে দাদি ও সানিয়া বেগম গল্প করছে। সে গল্পে নাফিয়ার মনোযোগ নেই। সে তো তার সামনে বরাবর চুল সেট করতে থাকা এক সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। চুল ঠিক করার মাঝে আফিম হঠাৎ চোখ তুলে তাকালো নাফিয়ার দিকে। দেখে নাফিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফিমের চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নেয় নাফিয়া। আবারও এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো তাকে। নিজের উপরই রাগ হচ্ছে নাফিয়ার। কেন সে বিনা কারণে এতটা দেখছে এই পুরুষটাকে? কই, সে তো ইচ্ছে করে দেখে না, অনিচ্ছাকৃত তো বারবার চোখ দুটি পুরুষটাতে আটকে যাচ্ছে। নিজের উপরই বিরক্ত হচ্ছে সে। এদিকে নাফিয়া তাকিয়ে থাকাটা বেশ কিছুটা সময় ধরেও বুঝতে পারছিল আফিম, তাই সে ইচ্ছাকৃত ভাবেই হুট করে তাকায় নাফিয়ার দিকে, যেন কেউর হাতে নাতে ধরা পড়ে। চোখে চোখ পড়তে নাফিয়ার চোখ সরিয়ে নেওয়া ও লজ্জা পাওয়ার বিষয়টি বেশ উপভোগ করলো আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দেয় সে। আফিমরা এই বাড়িতে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছে বলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক বেশ ভালো তাদের। আফিমরা এসেছে জেনে প্রতিবেশী 2জন মহিলাও 2টো মেয়ে আসে তাদের সাথে দেখা করতে। সানিয়া বেগমের অনুরোধে রাতের খাবার সেরেই যাবেন বলে ঠিক করেন তারা। সবাই গোল করে বসে গল্পে মেতে আছে। নাফিয়াও গল্পে যোগ দিয়েছে, কিন্তু আফিমের এদিকে বিন্দু পরিমাণ আগ্রহ নেই। সে ব্যস্ত রবি চাচার সাথে খাবারের ব্যবস্থা অন্যান্য কাজ নিয়ে। আজকের খাবার তালিকায় যা আছে তার কিছু কিছু পদ আফিম রান্না করবে। আফিমের রান্না বেশ মজা হয়, তাই সানিয়া বেগম এবং দাদি উভয়ই নিশ্চিন্তে আছে। আফিম ও নাফিয়া দুজনই দুজনের মতো ব্যস্ত হলেও ফাঁকে ফাঁকে আর চোখে একে অপরকে একটু একটু দেখে নিচ্ছে। ভাগ্যক্রমে এবার আর একে অপরের চোখাচোখ পড়েনি। বেশ লম্বা সময় ধরে গল্প চলার পরে ঠিক 9টা বাজতে রবি চাচা আসেন সবাইকে খেতে ডাকতে। সবাই আর দেরি না করে খাওয়ার জন্য উঠোনে বিছানায় বড় একটা পার্টিতে গিয়ে বসে পড়ল। উঠোনে খাবার ব্যবস্থা করার কারণ হলো উঠোনের পরিবেশটা বেশ সুন্দর। ঠান্ডা বাতাস তো বইছে, সে সাথে বেশ কয়েকটা হারিকেন জ্বালিয়ে রাখার ফলে জায়গাটা হলদে বর্ণ ধারণ করেছে এবং হারিকেনগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। সেই সাথে সেকেলে একটা অনুভূতি আসছে, যখন বিদ্যুৎ ছিল না মানুষ আগুন দিয়ে রাতে কাজ করত। মাথার উপরে আছে প্রকাণ্ড আকাশ এবং তার বুকে ঝুলে আছে মস্ত বড় চাঁদ। বাতাসে গাছপালাগুলো নড়ছে,
এবং শব্দগুলো মনে অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। মশার জন্য রবি চাচা ধূপ ব্যবহার করেছেন, ফলে মশা তেমন নেই। আর 2-4টা আছে, তা কামড় এই পরিবেশের মুগ্ধতার কাছে অতি নগণ্য। বলে রাখা ভালো, মশামাছি তাড়ানোর প্রাচীন একটা পদ্ধতি হলো ধূপ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় শরীরের ক্ষতি করে না। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ধূপ গাছ জন্মে। গাছের কাণ্ড থেকে যে নির্যাস বা আঠা পড়ে তা দিয়েই তৈরি হয় ধূপ। এই পরিবেশে নাফিয়ার মনে হচ্ছে সে কোনো আধুনিকতার যুগ হতে অনেক পিছিয়ে প্রাচীনকালে পৌঁছে গিয়েছে। ভালো লাগা, মুগ্ধতা গ্রাস করছে তাকে। কিছুটা সময়ের মাঝেই সকলের সামনে খাবার উপস্থিত করা আরম্ভ হয়। রবি চাচা ও আফিম উভয়ই একে একে খাবার এনে পাটির মধ্যখানে রেখেছে। খাবারের তালিকায় আছে কোরাল মাছের বারবিকিউ, নান, মুরগি ঝাল করে রান্না, গরুর মাংস ভুনা, সালাদ, সাথে সাদা ভাতও আছে। যারা নান খাবে না তারা সাদা ভাত খেতে পারবে। অতঃপর সবাই মিলে খাওয়ার পাট চুকিয়ে প্রতিবেশীরা বিদায় নেয়। প্রতিবেশীদের বিদায় দিয়ে সবাই যে যার কক্ষে ঘুমোতে চলে যায়। এ বাড়িতে নাফিয়াকে দাদির পাশের রুমটি দেওয়া হয় ঘুমাবার জন্য, কিন্তু রাত 12টা বাজতে চললেও নাফিয়ার বিন্দু পরিমাণ ঘুম আসছে না। তার ইচ্ছে করছে উঠোনে যে আরও কিছুক্ষণ নিস্তব্ধ বসে থাকতে, কিন্তু একা একা যেতে ভয় লাগছে তার। সে শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে জানালার ধারে যায়। জানালা দিয়ে বাইরের উঠান দেখা যাচ্ছে। হারিকেনের হলদে বর্ণের আলোতে একজন পুরুষকে স্পষ্ট দেখতে পাচ্ছে নাফিয়া। ঠোঁটে হাসি টেনে চুল হতে কোমর অব্দি কাপড় দিয়ে আবৃত করে সে উঠোনের উদ্দেশ্যে অগ্রসর হয়। আফিম ফোনে স্লো মিউজিক ছেড়ে এক হাত মাথার নিচে ও অপর হাত বুকের উপর রেখে শুয়ে আছে, নয়ন তার চন্দ্রিমার দিকে। নাফিয়া এসে আফিমের থেকে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ওঠে, আমিও যদি আপনার সাথে এখানে বসি তবে কি খুব বিরক্ত হবেন? হঠাৎ কারো কণ্ঠস্বর কানে আসতে উঠে বসে আফিম। নাফিয়ার দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। নিজ স্থান থেকে একটু সরে নাফিয়ার বসার জায়গা করে দিতে নাফিয়া ঠোঁটে একটু হাসি নিয়ে আফিমের পাশে বসে পড়ল। নাফিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত রাতে এখানে? এ বাড়িতে এলে হয় ছাদে, না হয় এখানে রাত কাটে আমার। বাহ। কথায় আর কিছু না পেয়ে উভয় কিছুটা সময় নীরব থাকলো। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে, তুমি জেগে আছো যে? ঘুম আসছিল না, এই মুগ্ধতাটা মিস করছিলাম। উত্তরে কিছু বলে না আফিম। নাফিয়া বলে ওঠে, এখানে আপনার কোনো বন্ধু মহল নেই? বন্ধু নামক সম্পর্কটি আমার জীবনে নেই। অবাক হয় নাফিয়া। বিস্মিত কণ্ঠে নাফিয়া জিজ্ঞেস করলো, কেন? গম্ভীর কথা কম বলা আর আলাদা ব্যক্তিত্ব হওয়ায়। তাতে কি হয়েছে? আমার তো মনে হয় আপনি অনেক ভালো বন্ধু হওয়ার যোগ্য। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও এ কথায় নাফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আফিম। আফিমের চোখে চোখ রেখে নাফিয়া তার ডান হাতটি আফিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, বন্ধু হতে পারি? একবার নাফিয়ার হাতের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নাফিয়ার চোখের দিকে তাকায় আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে নাফিয়ার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে এক হ্যাচকা টানে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে আসে আফিম। উভয় একে অপরের এতটা কাছে যে উভয়ের ঠোঁট জোড়ার মধ্যবর্তী দূরত্ব বাস কয়েক ইঞ্চির। আফিমের এমন কাজে নাফিয়া চমকে যায়। সেই সাথে আফিমের এতটা কাছে আসায় তার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আফিম ঠোঁটে বাঁকা হাসি দিয়েই মৃদু স্বরে বলে ওঠে, আর কি কি হওয়ার যোগ্য আমি? মুহূর্তে এক রাশ লজ্জা ও অদ্ভুত অনুভূতিতে ছেয়ে গেল নাফিয়ার হৃদয়। আফিমের দিকে তাকিয়ে থাকাটা বেশ দুষ্কর মনে হচ্ছে তার কাছে, তাই চোখ জোড়া নামিয়ে নেয় সে। হারিকেনের এই হলদে আলোতে নাফিয়ার লজ্জা রাঙা চেহারাটা এতটা মোহনীয় লাগছে যে আফিম নিজের অজান্তে একটা ঘোরের মাঝে বিলীন হয়ে যেতে আরম্ভ করে। কিছু না ভেবে আফিম একটু একটু করে এগিয়ে যেতে থাকে নাফিয়ার ঠোঁটের দিকে। আফিমের ঘন নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করতে নাফিয়া আধো আধো চোখে আফিমের দিকে তাকালো। আফিম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। নাফিয়া খুব ইচ্ছে করছে আফিমকে আটকাতে, কিন্তু কেন যেন সে অনুভব করছে তার পুরো শরীর অবশ হয়ে গেছে। সে কোনোভাবে পারছে না আফিমকে বাধা দিতে। তবে কি কোথাও না কোথাও সেও চায় এটা? আফিম আর নাফিয়ার ঠোঁট জোড়ার মাঝে ঠিক 2 ইঞ্চির দূরত্ব অবশিষ্ট। ঠিক এমন সময় হুট করে হারিকেনের কেরোসিন শেষ হয়ে আলো নিভে যায় আর পুরো জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। অমনি ভয়ে আফিমকে জড়িয়ে ধরে নাফিয়া। হঠাৎ ঘোর কেটে যাওয়ায় আফিম একটু অপ্রস্তুত হয়ে পড়লেও নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব অনুভব করায় অনেকটা অন্যরকম ভালো লাগা কাজ করে তার। এক হাতে নাফিয়াকে জড়িয়ে ধরে অপর হাতে ফোনের লাইটটি জ্বালায় সে।
আলোর উপস্থিতি টের পেয়ে আফিমের বুক হতে আলতো করে মাথা তুলে আফিমের দিকে তাকাতেই দেখে আফিম তার দিকে চেয়ে আছে, ঠোঁটে সেই বাঁকা হাসি নিয়ে। ভীষণ লজ্জায় সে ভিড় জমায় নাফিয়ার মনে। সে আর দেরি না করে আফিমকে ছেড়ে নিজের কক্ষের দিকে দৌড়ে পালালো। এদিকে নাফিয়ার কাজ দেখে হেসে দেয় আফিম। সকালে আফিম, দাদি, সানিয়া বেগম, নাফিয়া সবাই প্রস্তুত হয়ে বের হয় পুরান বাড়ির আশপাশটা ঘুরে ঘুরে দেখতে। আজ গাড়ি নিয়ে বের হয়নি তারা। সানিয়া বেগম ও দাদি তাদের পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলতে বলতে হাঁটছেন। এদিকে তাদের পেছনেই আফিম আর নাফিয়া নীরবে হেঁটে চলেছে। হাঁটার মাঝে আর চোখে একে অপরকে একটু একটু দেখছে। অনেকটা হাঁটার পর নাফিয়া দেখে বেশ বড় একটা খালি মাঠ এবং এরপর এক কিনারায় ৫-৬টার মতো ঘোড়া বেঁধে রাখা। একজন লোক এই ঘোড়াগুলোর সাথে দাঁড়ানো। নাফিয়া ঘোড়া দেখে বেশ উত্তেজিত হয়ে দ্রুত পদে ঘোড়াগুলোর কাছে চলে যায় এবং লোকটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই ঘোড়াগুলো কি জন্য রাখা হয়েছে? এই ঘোড়াগুলো দ্বারা প্রতিদিন ঘোড়ার গাড়ি চালানো হয়। ও আলাদাভাবে ঘোড়া চালানো যাবে? না, এ নিয়ম নেই। মন খারাপ হয়ে যায় নাফিয়ার। এই মন খারাপ নিয়ে বাকিদের কাছে ফিরে আসে সে। সবাই দূর থেকে নাফিয়ার এই বিষয়টি খেয়াল করলো। সানিয়া বেগম এবং দাদি উভয় নাফিয়াকে মন খারাপ না করার জন্য সান্ত্বনা দিয়ে নিজেদের মতো করে আবারও হাঁটা আরম্ভ করলো। আফিম এতক্ষণে কিছু না বললেও এবার বলে ওঠে, ঘোড়া চড়াতে পারো? নাফিয়া মাথা ডানে বামে হেলিয়ে বোঝায় যে পারে না। আফিম এবার বলে ওঠে, তাইলে এত মন খারাপের কি আছে ইডিয়েট? আফিমের কথার সাথে সাথে মেজাজ খারাপ হয়ে যায় নাফিয়ার। সে ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, নিজে এত পারলে যান না চালান, অ্যারোগেন্ট। আফিম উত্তরে কিছু না বলে উল্টো হেঁটে সেই ঘোড়াগুলোর কাছে যায়। নাফিয়া বিষয়টি খেয়াল করে না। সে তো আছে তার মন খারাপ নিয়ে। কিছুটা সময় বার হতে আফিম একটা ঘোড়ায় চড়ে তা নিয়ে নাফিয়ার কাছে আসে। নাফিয়ার চোখ আফিমের উপর পড়তেই তার চোখগুলো রসগোল্লা নিয়ে বড় হয়ে যায়। অবাক চাহনিতে তাকিয়ে আছে সে আফিমের দিকে। আফিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তার দিকে চেয়ে আছে। আফিম ঘোড়া চড়তে পারে দেখে নাফিয়া বেশ খুশি হয়ে আফিমের কাছে যেয়ে বলে ওঠে, প্লিজ আফিম, আমার ছোটবেলা দিয়ে শখ ঘোড়া চড়ানোর। প্লিজ আমাকেও সাথে নিন। নো, আই ওয়ান্ট। প্লিজ প্লিজ প্লিজ। কিছুক্ষণ আগেই কেউ একজন আমাকে এরোগেন্ট বলেছিল। সরি, প্লিজ ক্ষমা করে দেন। সানিয়া বেগম এবং দাদিও আফিমকে বলে ওঠে নাফিয়াকে ঘোড়াতে উঠাতে। অবশেষে আফিম নাফিয়াকে ওঠায় ঘোড়াতে। অসম্ভব ভালো লাগা কাজ করছে নাফিয়ার। এই প্রথম সে ঘোড়াতে উঠল। অবশ্য একপাশে পা রেখেছে সে, ছেলেদের মতো করে আর বসেনি। আফিম ঘোড়াকে নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে চালানোর মাঝে নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বলে ওঠে, আমাকে ধন্যবাদ বলা উচিত তোমার মিস শেখ। আফিমের দুবাহুর মাঝে আবদ্ধ হয়ে আছে নাফিয়া। সেই সাথে আফিমের এতটা কাছে এসে মৃদু স্বরে কথা বলায় কেমন যেন আলাদা রকমের অনুভূতি হচ্ছে নাফিয়ার। এই অনুভূতিটার কোনো নাম নেই, আর অনুভূতি কিভাবে ব্যক্ত করতে হয় তাও জানা নেই নাফিয়ার। কিন্তু সে এই অনুভূতি বারবার অনুভব করতে চায়। কিছুটা কাঁপা কাঁপা স্বরে নাফিয়া বলে ওঠে, থ্যাংক ইউ। হুম, এইভাবে না। তবে উত্তরে কিছু না বলে ছোটে আলতো হাসি ঝুলিয়ে নেয়। দাদিকে রাতে শেষ ওষুধটি দিয়ে কাজ শেষ হতে নিজের কক্ষে ফিরে আসে নাফিয়া। গায়ে জড়ানো ওড়নাটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে নিজেও বিছানায় গায়ে এলিয়ে দেয়। আজ 3 মাস 15 দিন পূর্ণ হলো তার এ বাড়িতে পদার্পণ করার। তারপরও মনে হয় এই তো বেশ কয়েকদিনই হয়েছে এ বাড়িতে সে পদার্পণ করেছে। সেই সাথে এ বাড়ির মানুষগুলো এতটাই ভালো যে এ মানুষগুলোর সাথে থাকলে নাফিয়ার মনে হয় সে তার পরিবারের সাথে আছে। হঠাৎ নাফিয়ার পাশে পড়ে থাকা তার ফোনটি বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় আম্মু লিখে সেভ করা নম্বরটি দিয়ে কল আসছে। নাফিয়া ঠোঁটে হাসি টেনে কলটা রিসিভ করলো। ফোনের ওপাশ হতে নয়না বেগম বলে উঠলেন, কেমন আছো মা? সকালে সেই সাথে দুপুরেও তো এই একই প্রশ্ন করেছো আম্মু। আর গত 3 মাস 15 দিনে প্রতিদিন 3 বেলা করে এই একই প্রশ্ন করে আসছো। তুমি বিরক্ত হও না? মোটেই না, মা হলে বুঝতে। এখনো মা হনি তো, তাই এমন প্রশ্ন জাগে। উত্তরে একটু হাসে নাফিয়া, তারপর বলে ওঠে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সন্তান এতটা দিন দূরে থাকলে কোনো মা ভালো থাকে না। দূরে কোথায়, মাত্র 40 মিনিটের রাস্তা। আরে এই 40 মিনিটের রাস্তায় তুমি গত 3 মাসে অতিক্রম করে নিজ মায়ের সাথে দেখা করতে আসতে পারলে না। উত্তরে চুপ থাকে নাফিয়া। নয়না বেগম আবারও বলে ওঠেন, নিজের মা বাবা বোন কারো কথাই কি তোমার মনে পড়ে না? একটা বারও এসে তাদের দেখে যেতে ইচ্ছে হয় না?
ও আম্মু বড্ড বেশি বোঝো। এখানে আমি কাজের জন্যই থাকি, আর মাত্র 3 মাস হলো জয়েন করেছি। এখনই যদি ছুটে যাই তবে তারা কি ভাববে? নিশ্চয়ই এটাই যে আমি কাজে ফাঁকি দেওয়ার মেয়ে। এত কিছু বুঝতে চাইছি না, 2-3 দিনের মাঝে তোমায় বাসায় দেখতে চাই। কিন্তু নাফিয়া, এটা আদেশ। ঠিক আছে মা। রাখছি, কাল সকালেই জানাবা কখন আসছো। আচ্ছা। ফোন রেখে কিছুটা চিন্তিত হয়ে যায় নাফিয়া। জানালার ধারে সে দাঁড়িয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করল সে। আজ আকাশে চাঁদ নেই, তবে তারার সমাবেশ দৃশ্যমান। চাঁদে যেমন মুগ্ধতা আছে, প্রশান্তি আছে, তারায় তা না থাকলেও তা দেখতে বেশ লাগে। নাফিয়া নিজের গায়ে ওড়না পেঁচিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে নিজের কক্ষ ত্যাগ করল। ছাদে আসতে চমকে যায় নাফিয়া। ছাদে এসে যে তার এমন কিছু দেখতে হবে তা তার ভাবনা দিচ্ছিল। ছাদের দরজা ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে সে। আফিম কোনো একটা স্লো মিউজিকে স্লো মোশন ড্যান্সে মত্ত হয়ে আছে। বাইরের জগতের কোনো কিছুই তাকে প্রভাবিত করছে না। সে যেন নিজের অন্য কোনো একটা দুনিয়ায় আছে এই মুহূর্তে। প্রায় 7 মিনিট মন্ত্রমুগ্ধ হয়ে আফিমের নৃত্য দেখার পর নাফিয়া অনিচ্ছাকৃতভাবে বলে ফেলে, ওয়াও, অসাধারণ। নাফিয়ার কণ্ঠস্বর কানে আসতেই তার দিকে তাকিয়ে থেমে যায় আফিম। হাঁপিয়ে যাওয়ায় নিঃশ্বাস কিছুটা ঘন হয়ে আসে। নাফিয়া আফিমের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, একদম ইন্ডিয়ার রাঘব জুয়েলের মতো স্লো মোশন ডান্স করেন আপনি। এতটা সুন্দর স্লো মোশন ডান্স কোত্থেকে শিখেছেন? প্যান্টের পকেট থেকে নিজের রুমালটি বের করে মুখমণ্ডলে বিন্দু বিন্দু জমে থাকা ঘাম মুছে নেয় আফিম। অতঃপর নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছোট্টবেলা থেকে নৃত্যের প্রতি বেশ অনুরাগী ছিলাম। একা একাই নিজের মন মতো নাচতাম। এভাবে কিছুটা বড় হওয়ার পর আমার স্কুলে একজন নৃত্যে পণ্ডিত বলা চলে এমন শিক্ষকের খোঁজ পাই। তাকে অনুরোধ করার পর তিনি আমায় নাচ শিখিয়েছিলেন। এসব বলতে বলতে নাফিয়া এবং আফিম উভয় ছাদের রেলিংয়ের ধারে এসে দাঁড়ায়। আফিমের কথার উত্তরে নাফিয়া বলে ওঠে, বাহ, আপনার তো প্রফেশনাল ডান্সার হওয়া উচিত ছিল। উত্তরে কিছু না বলে একটু হাসি ঠোঁটে টেনে আনে আফিম। এরপর কিছুটা সময় নীরব কাটাবার পর নাফিয়া বলে ওঠে, আফিম, হুম। আমার কিছুদিনের ছুটি প্রয়োজন। নাফিয়ার কথাটি শুনে তার দিকে ফিরে তাকালো আফিম। বলে ওঠে, কেন? বাসায় যেতে চাইছি। যদি না দিই ছুটি? আম্মুর আদেশ, যেতেই হবে। উত্তরে আফিম কিছু বলে না, নিজের দৃষ্টি সরিয়ে নেয় সে। নাফিয়াও আফিম হতে দৃষ্টি সরিয়ে নেয়। বিন্দু পরিমাণ ভালো লাগছে না নাফিয়ার। বাসায় গেলে আগামী কিছুদিনই মানুষটাকেও আর দেখতে পারবে না। কিন্তু নাফিয়া বুঝে উঠতে পারছে না, এই মানুষটাকে না দেখলে ওর তো কিছু যায় আসার কথা না, তবে কেন খারাপ লাগা কাজ করছে। নাফিয়া কেনই যেন খুব করে চাইছে আফিম বলুক, মিস শেখ, আই উইল মিস ইউ। ঠিক এই মুহূর্তে আফিম বলে ওঠে, উইল ইউ ড্যান্স মিস শেখ? চোখ মেঝের দিকে রেখে আলতো সুরে বলল। অবাক হয় নাফিয়া, সে সাথে কিছুটা খুশিও হয় সে, কিন্তু সে তো নাচতে পারে না। এটি মনে হতেই মন খারাপ হয়ে যায় নাফিয়ার। সে মন খারাপ করে বলে ওঠে, আমি নাচতে পারি না। উত্তরে আলতো হেসে আফিম তার ডান হাতটি নাফিয়ার দিকে বাড়িয়ে দেয়। একবার আফিমের হাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে আফিমের চোখের দিকে তাকায় নাফিয়া। আফিমের দৃষ্টিও নাফিয়ার দিকে। গাঢ় খয়েরি রঙের চোখ জোড়া একটা ভরসা খুঁজে পাচ্ছে নাফিয়া। নাচ পারুক বা না পারুক, এই মানুষটির হাত কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না সে। আর না ভেবে আফিমের হাতের উপর হাত রাখলো সে। আফিম এক হেঁচকা টানে তাকে নিজের বুকে নিয়ে আসলো। এক হাতে নাফিয়ার কোমর ও অপর হাতে নাফিয়ার হাতে আঙ্গুলের মাঝে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে নাফিয়ার দিই দুলছে আফিম। আগের থেকে এই আফিমের ফোনে স্লো মিউজিক চালু করা ছিল। বেশ কিছুটা সময় দুজনেই স্লো ড্যান্সে মত্ত থাকে। আসলে ড্যান্সের কোনো স্টেপই নাফিয়ার করতে হচ্ছে না, প্রতিটি স্টেপ আফিম নিজে করছে এবং নাফিয়াকে দিয়ে করাচ্ছে। নাফিয়া খুব উপভোগ করছে বিষয়টা। সেই সাথে উভয়ের এতটা কাছে থাকায় তাদের দুজনের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এই অনুভূতিটি উভয়ই খুব করে উপভোগ করছে। অতঃপর নৃত্য শেষ হতে আফিম ও নাফিয়া উভয় কিছুটা হাঁপিয়ে যাওয়ায় জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। সেই সাথে উভয়ের ঠোঁটে হাসি। নাফিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধন্যবাদ আফিম, এটি আমার জীবনের দ্বিতীয়তম শ্রেষ্ঠ অনুভূতি ছিল। ঠোঁটে আলতো হাসি নিয়ে আফিম জিজ্ঞেস করে ওঠে, প্রথমটি? ঘোড়ায় ওঠা। এক ভ্রু উঁচু করে আফিম বলে ওঠে, ইট মিন্স তোমার জীবনের শ্রেষ্ঠ দুটি অনুভূতি আমার সাথে? জি। বাঁকা হেসে আফিম বলে ওঠে, হোয়ার ইজ মাই রিটার্ন গিফট? কি চাই আপনার? যা চাইবো তাই দিবে?
ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে একটু একটু করে নাফিয়ার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে আফিম। নাফিয়া ইতস্তত বোধ করে একটু একটু পেছাতে থাকে। মৃদু স্বরে সে বলে ওঠে, চেষ্টা করব। চেষ্টা করব বললে হবে না। আমার ঘুম আসছে। পালাবার উদ্দেশ্যে বলতে বলতে ছাদের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে নাফিয়া। সামনে থেকে নাফিয়া দু পাশ হতে দু হাতে রেলিং চেপে ধরে আফিম বলে ওঠে, আগে বলো যা চাইবো তাই দেবে। ভীত কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আচ্ছা। ঠোঁট কামড়ে একটু হেসে আফিম বলে ওঠে। তোলা থাকলো। এবার যেন হাফ ছেড়ে বাজে নাফিয়া। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা। কবে যেতে চাইছো বাসায়? কালি। উত্তর শুনে কিছুটা সময় নাফিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে আফিম। নাফিয়াও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আফিমের চোখের দিকে। উভয়ের চোখ জুড়ে অব্যক্ত অনেক কথাই বলতে চাইছে এবং তারা উভয় একে অপরের চোখের ভাষা বোঝবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাফিয়ার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকায় আবারও আফিমের মাঝে এক ঘোর লাগা অনুভূতি কাজ করছে, যা এই মুহূর্তে চাইছে না সে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে নাফিয়ার থেকে চোখ সরিয়ে নাফিয়ার থেকে কিছুটা দূরে সরিয়ে দাঁড়ায়। আফিমের কাছে থাকাটা বেশ ভালো লাগছিল নাফিয়ার। হঠাৎ আফিমের এভাবে দূরে সরে যাওয়াটা ভালো লাগে না তার। সে কিছু না বলে চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়াতে আফিম ডেকে ওঠে, মিস শেখ, জি। আরো কিছুটা সময় থাকবে? মুহূর্তে মন ভালো হয়ে যায় নাফিয়ার। ঠোঁটে হাসি টেনে সম্মতি দিয়ে রেলিং ধরে আফিমের পাশে দাঁড়ায় সে। আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে, সে সামথিং অ্যাবাউট ইউ। কি বলবো? কথাটি বলে কিছুটা সময় নিয়ে নাফিয়া নিজেই বলে ওঠে, আমি তো খুব সাধারণই, বিশেষভাবে নিজেকে উপস্থাপন করবার মতো কিছুই নেই। সাধারণ অন্য সব মেয়েদের মতোই একটি মেয়ে। তবে যে সকল জিনিস অন্য সব মেয়েদের থেকে আলাদা আমায় নাফিয়া বানায় তা হলো আমার চিন্তাধারা। আমি কখনোই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করি না, তাই আমার মাঝে হিংসে নেই। আমি কখনোই নিজেকে নিয়ে গর্ব করি না বা নিজের বুদ্ধিমত্তা বা অর্জনসমূহ নিয়ে গৌরব অনুভব করি না। সব কিছুই আল্লাহর নিয়ামত বলে মনে করি, তাই আমার মাঝে অহংকার নেই। আমার মাঝে নিরাশা বা হতাশা কাজ করে না, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তাই হবে। রাতের পরে দিন আসবে, নিয়ত সৎ থাকলে বিপদ কাটবে। আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না, কারণ আমি বিশ্বাস করি কার্মা বলে একটি জিনিস আছে। আমার এসব গুণাবলী আমাকে অন্য মেয়েদের থেকে আলাদা নাফিয়া বানায়। কিছুটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রয় আফিম নাফিয়ার দিকে। এই মুহূর্তে নাফিয়াকে আফিমের বড্ড অসাধারণ মনে হচ্ছে। হয়তো নাফিয়া অতি সাধারণ, তবে কিছু ক্ষেত্রে অতি অসাধারণ না হওয়াটাই অসাধারণ বিষয়। আফিম ঠোঁটে আলতো হাসি রেখে বলে ওঠে, তবে তোমাকে অতি সাধারণ বলা উচিত নাকি অসাধারণ? অতি সাধারণ। ঠোঁটে হাসি রেখে বলে নাফিয়া। আবারও দুজন চুপ। নীরবতা কাটিয়ে নাফিয়া বলে ওঠে, অনুমতি পেলে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাইছি। কি প্রশ্ন? আপনি এখনো আপনার প্রাক্তনকে মনে করেন? ও আমার ভালোবাসা ছিল না। মানে? ও আমার বিজনেস পার্টনার ছিল। ওদের কোম্পানিটা আমাদের মতো এত বড় এবং প্রভাবশালী ছিল না। ব্যবসায় লস করে এবং ব্যাংক ওদের নামে কেস করে। ওদের এমন দুঃসময় আমি ওদের কোম্পানির প্রজেক্টে টাকা ইনভেস্ট করি এবং নিজের কর্মচারী এবং শ্রম দিয়ে প্রজেক্টটা সফল করি। ফলে ওর এবং আমার উভয়েরই ব্যবসায় লাভ হয়। হয়তো এতে ওর আমার প্রতি দুর্বলতা তৈরি হয়। তারপর ওই আমাকে প্রথম প্রপোজ করেছিল, রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু ও পিছু ছাড়েনি। পুরো মাস পেছনে পড়ে থেকে অনুরোধ করে আমি যেন ওকে একটি সুযোগ দেই। আমার জীবনেও কেউ ছিল না, তাই ভেবে দেখলাম ওকে একটা সুযোগ দেওয়াই যায়। তারপর ওর সাথে সম্পর্ক, কথায় কথায় গায়ে ঢলে পড়া, স্পর্শ করা, লাগাম ছাড়া কথা হিসাবে খুব বিরক্ত ছিলাম। ওকে সহ্য করে কঠিন হয়ে পড়েছিল, তাই জন্যে ওকে ব্রেকআপের কথা বলি। আর সেদিনই নিজের চরিত্রের দোষ ঢাকতে আমায়। কথাটি আর শেষ করতে পারে না আফিম। শেষ বাক্যটি বলার সময় আফিমের কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষ্য করে নাফিয়া। এ বাক্যটি বলার সময় ভীষণ রেগে যায় আফিম। নাফিয়া প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, বাহ, মানুষ আপনার সাথে জোর করে প্রেম করে, এদিকে আমি জন্মগত সিঙ্গেল। ঠোঁট উল্টে কথাটি বলে নাফিয়া। আফিম নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেম করনি? ছেলে বন্ধু ছিল? একটাও না। কেন? ছেলেদের সাথে মিশাটা আমার পরিবার পছন্দ করতো না, আর আমিও ব্যক্তিগতভাবে অপছন্দ করি। অবাক হয় আফিম, তবে কিছু বলে না। সকালে দাদিকে পত্রিকার কিছু প্রতিবেদন পড়ে শোনাবার পর নাফিয়া সানিয়া বেগমের সাথে ছুটির বিষয়ে কথা বলতে তার কক্ষের দিকে অগ্রসর হয়। দরজার বাইরে হতে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করতে সানিয়া বেগম তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি ব্যাপার আজ হঠাৎ আমার কক্ষে? আগে কখনোই তো এই মুখো হওনি।
ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিয়া বলে ওঠে, একটি বিষয়ে অনুমতি নিতে এলাম, সেই সাথে একটু গল্প করতে যদি সম্মতি দেন। দিচ্ছি, বসো। নাফিয়া সানিয়া বেগমের পাশে সোফায় বসে বলে ওঠে, আসলে আমার কিছুদিনের জন্য ছুটির প্রয়োজন। আম্মু খুব করে বলল কাল রাতে, তাকে না করতে ব্যর্থ হয়েছি। স্বাভাবিক, 3 মাসের বেশি হয়ে গেল এসেছো, আর একদিনের জন্য দেখা করতে যাওনি। কবে যেতে চাইছো? আজ অথবা কাল। আজই যেও। জি আচ্ছা। তবে ছুটি কিন্তু বেশি দিনের পাবে না বলে দিচ্ছি। এই 3 মাসে আমাদের পরিবারের একজন সদস্য পরিণত হয়েছ। খুবই লক্ষ্মী একটা মেয়ে তুমি। ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার মাথায় হাত বুলিয়ে কথাটি বলেন সানিয়া বেগম। নাফিয়াও ঠোঁটে হাসি টেনে নেয়। ধন্যবাদ আন্টি, আপনারা সবাই অতিরিক্ত ভালো হয় সবাইকে আপন করে নেন। ভালো মানুষগুলো তাদের আশেপাশের মানুষগুলোকেও ভালোভাবে। ঠোঁটে হাসিটা অব্যাহত রাখেন সানিয়া বেগম। হঠাৎ নাফিয়া কিছু একটা মনে হতেই বলে ওঠে, আন্টি যদি কিছু মনে না করেন তবে একটি প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আঙ্কেলকে একটিবারের জন্য দেখলাম না, আসলে। নাফিয়ার কথা শেষ হবার আগে সানিয়া বেগম বলে ওঠেন, ইউএসএতে আছেন উনি, নিজের বউ ও কন্যা সন্তানকে নিয়ে। জি। ভালো বনিবনা না হয়। আফিম ছোট থাকতেই আমরা আলাদা হয়ে যাই, কিন্তু আফিমের সাথে তার বাবার সম্পর্ক খুবই ভালো, কারণ আমি কখনোই চাইনি আমার সন্তানের উপর আমার ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব পড়ুক। আফিমকে সবসময় তার বাবার ভালো দিকগুলো বলেছি এবং কখনোই ওর বাবার প্রতি ক্ষোভ জমতে দেইনি। আপনার মতো এত ভালো মানুষের সাথে কারো বনিমরা না হয়েও থাকতে পারে? উত্তরে আলতো হেসে সানিয়া বেগম বলে ওঠে, তুমি যতই ভালো হও না কেন, পৃথিবীর যে কোনো মানুষের জন্য তুমি উপযুক্ত হবে না। উনিও খুব ভালো একজন মানুষ, কিন্তু তার জন্য আমি এবং আমার জন্য সে উপযুক্ত জীবনসঙ্গী নয়। উত্তরে কিছু বলে না নাফিয়া। সানিয়া বেগমের কথায় যুক্তি খুঁজে পাচ্ছে সে, কিন্তু এই বিষয়টি নিয়ে সে গভীরভাবে ভাবতে চায়। একসাথে থাকার চেয়ে একসাথে ভালো থাকাটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে রয়েও যদি সেথায় মানসিক প্রশান্তি না থাকে, তবে একসাথে থাকাটাই বৃথা নয় কি? 24 বছর আগে এই প্রশ্ন জেগেছিল সানিয়া বেগমের মনে। এর উত্তর খুঁজে পাওয়ার পরে তিনি আফিমের বাবা রাম ইবনানের সাথে বিচ্ছেদের সিদ্ধান্তে উপনীত হন। তাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের আগে তারা শুধু একে অপরের রূপ এবং শুধু গুণাবলী সম্বন্ধে জানারই সুযোগ পেয়েছিলেন। অতঃপর বিয়ের পর পরিলক্ষিত হয় প্রতিটি জিনিসে তাদের ভিন্ন মত, তাদের মুগ্ধতা ভিন্ন জিনিসে। সব জিনিসেই দুজনের ভিন্ন মত হয়, একজনকে তো সমঝোতা করতেই হতো, আর সেই একজনটা ছিলেন সানিয়া বেগম। নিজের ইচ্ছে চাওয়া পাওয়া সবকিছু নিজের মাঝে চেপে তিনি আরহাম সাহেবের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন। হয়তো এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। একটি সম্পর্কে যখন সব সময় একতরফা সমঝোতা হয়, তখন সমঝোতা করা মানুষটির অনুভূতির মৃত্যু ঘটে। সে মানুষটি কখনই সে সম্পর্কে থেকে খুশি থাকতে পারে না, আর যে মানুষটি নিজেই খুশি নয় সে অন্যকে কিভাবে খুশি রাখবে? আরহাম সাহেব স্ত্রী হিসেবে যেরূপ নারী চেয়েছিলেন তেমনটি তো মোটেও ছিলেন না সানিয়া বেগম। তাই মনের দিক দিয়ে সেও এই সম্পর্কে সুখে ছিলেন না। এর মানে এমনটি মোটেও নয় যে তিনি সানিয়া বেগমের সাথে কোনো খারাপ ব্যবহার করতেন বা সানিয়া বেগমকে স্ত্রী হিসেবে যোগ্য মূল্য বা সম্মান করেননি। আফিমের বয়স যখন 10, তখন সানিয়া বেগম একটা কঠিন সিদ্ধান্ত নেন। একটাই তো জীবন, একে সমাজতা বা বিনা সুখ প্রশান্তিতে কাটিয়ে দেওয়াটা বোকামি মাত্র। তাই তিনি আরহাম সাহেবকে তালাকের প্রস্তাব দেন। এ প্রস্তাবে আরহাম সাহেব প্রথমে অবাক হলেও পরে সম্মতি দেন। অতঃপর নিজের বিদেশ যাওয়ার ইচ্ছেতে বিদেশ গমন করেন। তার 2 বছর পর আরহাম সাহেব তার মাকে জানান তিনি ওখানে এক বাংলাদেশি মেয়েকে পছন্দ করেছেন এবং বিয়ে করতে চান। সানিয়া বেগম আর আরহাম সাহেবের মাঝে পার্থক্য এতটুকুই যে আরহাম সাহেব তার নতুন জীবন সঙ্গীর মাঝে সুখ খুঁজে নিয়েছেন, আর সানিয়া বেগম সুখ খুঁজে নিয়েছেন নিজের পুত্রের মাঝে। সানিয়া বেগম আফিমকে শিখিয়েছেন সৎ মাকেও সম্মান করতে এবং নিজের সৎ বোনকেও আদর করতে। সানিয়া বেগম কখনই আফিমের কাছে এসব বিষয়ের জটিলতা উপস্থাপন করেনি, বরং এ সকল বিষয় তিনি যথেষ্ট চতুরতা ও বুদ্ধিমত্তার সাথে আফিমের কাছে সহজ এবং স্বাভাবিক বিষয় হিসেবেই উপস্থাপন করেছেন। সেই সাথে তিনি কখনই আফিমকে নিজের কষ্টের প্রত্যক্ষদর্শী করেননি, বরং আফিমের মনে তার পিতার প্রতি সম্মানটা যেন বজায় থাকে সে বিষয়টির প্রতি লক্ষ্য রেখেছেন। এসবের একটি কারণ, তা হলো সানিয়া বেগম কখনই চান না তার ছেলে কোনোভাবে কষ্ট পাক বা তার ছেলের মনে এসব বিষয়ে কোনোভাবে দাগ কাটুক। মায়ের কষ্ট কোনো সন্তানই সহ্য করতে পারে না। তাই হয়তো আফিমের তার পিতার প্রতি ক্ষোভ বা বিরূপ ধারণা তৈরি হতো, যা একটা শিশু মনের উপর খারাপ প্রভাব ফেলে।
আফিমের মায়ের বুদ্ধিমত্তা এবং সচেতনতার জন্য আফিমের শৈশবে তার পিতা মাতার আলাদা হওয়ার তেমন গাঢ় এবং বাজে প্রভাব পড়েনি, এবং সেই সাথে আফিমের এসব বিষয় মেনে নিতে তেমন কষ্টও হয়নি। আফিম যেমন তার সৎমা ও বোনকে ভালো জানে, ঠিক তেমনি তার সৎমা বোনও তাকে যথেষ্ট ভালো জানে। তাদের সবার মাঝে একটা ভালো সম্পর্ক বিদ্যমান। সেই সাথে সম্পত্তি নিয়েও কোনো ভেজাল নেই, কারণ আরহাম সাহেব তার বাংলাদেশের কোম্পানি আফিমের নামে করে দিয়েছেন, আর ইউএসএতে তার চলমান ব্যবসার উত্তরাধিকারী তার কন্যা সন্তান। আফিমের অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকে, সে বলতে গেলে সারাদিনই ব্যস্ততায় কাটায়। যেখানে সন্ধ্যাতে বাড়ি ফিরে সে সেখানে আজ রাত 8টার পর বাড়ি ফিরেছে। গোসল সেরে নিচে আসতে আফিমের মনে পড়ে আজ নাফিয়ার নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। মনে হতে আফিম দ্রুত দাদির রুমের দিকে অগ্রসর হয়। কেমন যেন ভয় ভয় লাগছে তার। নাফিয়াকে শেষ একটি বাড়ির জন্য হলেও সে দেখতে চায়, না হলে আগামী 4-5 দিনের দূরত্ব যেন তার জন্য অসহনীয় হয়ে উঠবে। তড়িৎ গতিতে দাদির কক্ষে প্রবেশ করতে এক শীতল বাতাস এসে ছুঁয়ে আফিমের হৃদয়টাকে মুহূর্তেই শান্ত করে দেয়। বিছানায় দাদির পেছনে বসে দাদির মাথায় তেল দিতে দিতে গল্প করছে নাফিয়া, অর্থাৎ নাফিয়া এখনো যায়নি। আফিম শীতল চাহনিতে তাকিয়ে রয় তার দিকে। হঠাৎ আফিমকে দেখে চমকে যায় নাফিয়া। সেই সাথে আফিমের চাহনিতে কেমন যেন একটু লজ্জাও লাগে তার। সে নীরবে দাদির পেছন থেকে উঠে দাঁড়িয়ে আফিমের দিকে অগ্রসর হয়। নাফিয়া উঠতেই চোখ খুলে তাকান দাদি, দেখেন তার পোতা এসেছে, কিন্তু নাফিয়াকে আফিমের দিকে এগিয়ে যেতে দেখে সে আর কিছু বলেননি। নাফিয়া আফিমের একটু কাছে গিয়ে বলে ওঠে, আফিম, আপনি কি আমায় একটু আমার বাড়ি অবধি পৌঁছে দেবেন? আসলে আমি নিজেই যেতে পারতাম, কিন্তু এখন তো রাত হয়ে গিয়েছে। এতটুকু বলে থামে সে, আবারও বলে ওঠে, বিকেলেও যেতে পারতাম, কিন্তু ভাবলাম আজের দিনটা শেষ করেই যাই। নাফিয়ার কথায় একটা চোরামি ভাব বেশ ভালোভাবেই বুঝতে পারছে আফিম। নাফিয়া যে তার সাথে দেখা না করে যেতে যায়নি বলে রাত অবধি অপেক্ষা করেছে তা বুঝতে আফিমের বেশি বেগ পেতে হলো না। সে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, ইয়া শিওর মিস শেখ। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আফিম, পাশের সিটে নাফিয়া। আফিমের গাড়ি চালানোর গতি কিছুটা এমন যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। বিষয়টা নাফিয়ার বেশ ভালোই লাগছে। জানালা খোলা থাকায় ফুরফুরে বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে, সেই সাথে রাতের শহরে একা একা গাড়িতে প্রিয় মানুষটির সাথে সময়টি উপভোগ করার মতো। আফিম গাড়ি চালানোর মাঝে আর চোখে বেশ কয়েকবার দেখে নিয়েছে নাফিয়াকে। নাফিয়াও এর বিপরীত নয়, সেও লুকিয়ে লুকিয়ে কয়েকবার করে দেখে নিয়েছে আফিমকে। হঠাৎ নাফিয়ার কানে সঙ্গীতের শব্দ ভেসে আসে, এখন তো সময় ভালোবাসার। এই গানটি এই মুহূর্তের জন্য যেন এই গানটি তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে এমন গানে নাফিয়ার বেশ ভালোই লাগছে, যার বহিঃপ্রকাশ তার ঠোঁটে হাসি বিরাজ করছে। সে ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে আফিমের দিকে তাকালো। আফিমও একই সাথে তাকালো নাফিয়ার দিকে। উভয়ের চোখাচোখি হতে নাফিয়া খানিকটা লজ্জা পেয়ে জানালার বাইরে দৃষ্টি দিল, আর আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো। অবশেষে পৌঁছে গেল তারা নাফিয়ার বাড়ির সামনে। নাফিয়া গাড়ি হতে নামতে আফিমও গাড়ি হতে বেরিয়ে আসলো। নাফিয়া আফিমের কাছে এসে ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে, ধন্যবাদ আফিম। হাউ বোরিং। ভ্রুকুচকে তাকায় নাফিয়া। আফিম বলে ওঠে, আই ডোন্ট ওয়ান্ট থ্যাঙ্কস লাইক দিস। তো কিভাবে চাইছেন? নাফিয়ার প্রশ্ন শুনে আফিম বাঁকা হেসে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। চমকে আফিমের দিকে বেশ বড় বড় চোখ করে তাকায় নাফিয়া। আফিম বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে ওঠে, ঠিক এতটা কাছে এসে এখানে স্পর্শ রেখে ধন্যবাদ বলতে হয়। চোখ আরো বড় বড় করে নাফিয়া বলে ওঠে, ছি আফিম, কতটা লুচ্চু আপনি। আমি লুচু? এক ভ্রু উঁচু করে বলে ওঠে নাফিম। একদম। মজা করে বলে ওঠে নাফিয়া। তাহলে তো একটু লুচুগিরি করতেই হয়। বলেই নাফিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে আরম্ভ করে আফিম। আবারও নাফিয়ার হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নাফিয়াও মৃদু স্বরে বলে ওঠে, কোন অধিকারে? নাফিয়া ঠোঁটের অনেকটা কাছে থেকে বলে ওঠে আফিম। কোন অধিকারে এতটা কাছে আসা? ঠোঁটে হাসি রেখে আফিম বলে ওঠে, আমার আগে অন্য কোনো ছেলের সাথে মিশেছো? অন্য কোনো ছেলের সাথে রাতে একা ছাদে থেকেছো? ঘোড়ায় চড়ছো? ড্যান্স করছো? অন্য কোনো ছেলের এতটা কাছে এসেছো? তবে কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও? আফিমের করার প্রশ্নে নিশ্চুপ হয়ে যায় নাফিয়া। এর উত্তর কি? এর উত্তর কি এই যে আফিমের কাছে আসাটা তার ভালো লাগে? আফিম তার কাছে আসলে তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং সে অন্যরকম আলাদা আনন্দানুভূতি অনুভব করে। সে এই সময়গুলো খুব উপভোগ করে। আফিম কাছে আসায় তার যে অনুভূতি হয় সে অনুভূতি সে বারংবার চায়,
কিন্তু এসব অনুভূতির কারণ কি? নাফিয়াকে নিশ্চুপ দেখে আফিম আর কিছু বলল না। টুপ করে নাফিয়ার নাকে একটা চুমো বসিয়ে দিয়ে বলে উঠল, টেক কেয়ার। কথাটি বলে নাফিয়াকে ছেড়ে দিয়ে আফিম নিজে গাড়িতে গিয়ে বসে পড়ল। নাফিয়ার ঘোরের মাঝে যেন সব হয়ে গেল। ঘোর কাটতে দেখে আফিম গাড়ির ড্রাইভিং সিটে বসে ঠোঁটে আলতো একটা হাসি নিয়ে নাফিয়াকে ইশারা করে বাড়ির ভেতরে যেতে বলল। নাফিয়া কিছুটা সময় আফিমের দিকে তাকিয়ে থেকে হুট করে উল্টো দিকে ঘুরে নিজের বাড়ির দিকে অগ্রসর হলো। ঠোঁটে ফুটে ওঠে আলতো লজ্জা রাঙা হাসি। পরিবারের সবার সাথে প্রায় অনেকটা সময় কাটিয়ে রাত 12টায় নিজ কক্ষে ফিরল নাফিয়া। অনেক ভালো লাগছে তার নিজ পরিবারের সবার সাথে এতটা দিন পর সময় কাটাতে পেরে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে চোখ জোড়া বুঝতে নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে গত রাতে ছাদে আফিমের সাথে একসাথে নাচার কিছু মুহূর্ত। বিনা কারণে ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার। সোজা হয়ে শোয়া থেকে ডান দিকে কাত হয়ে শুয়ে চোখ জোড়া বুঝতে আবারও নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে আজকের মুহূর্তগুলো, যেখানে হুট করে আফিম তাকে নিজের কাছে টেনে নিয়েছিল, আর শেষে তার নাকে আফিমের ঠোঁট ছোঁয়ানোর মুহূর্তটা। মনে পড়তে মনে একরাশ লজ্জা ও মুগ্ধতা এসে ভর করে। সাথে সাথেই সে পাশ ফিরে বাম দিকে কাত হয়ে শোয়, ঠোঁটে হাসি বজায় রেখে আবারও চোখ জোড়া বুঝে নেয় সে। চোখ বুঝতে তার চোখের সামনে সেই মুহূর্তটা ভেসে আসে যখন আফিম প্রশ্ন করেছিল, কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও? চটজলদি চোখ জোড়া মিলে তাকায় নাফিয়া। আবারও এক অদ্ভুত অনুভূতি এসে জায়গা করেছে তার মনে। এই অনুভূতিটাতে আছে লজ্জা, মুগ্ধতা, সেই সাথে কিছুটা দ্বিধা। নাফিয়ার মনে হচ্ছে সে হয়তো আফিমকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু তা কতটা ঠিক সেটি নিয়ে সে নিশ্চিত হতে পারছে না। হতেও তো পারে এসব শুধু মুগ্ধতা বা আকর্ষণ। বারান্দায় হাতে কফির মগ ধরে দাঁড়িয়ে আছে আফিম। আকাশটা আজ অন্ধকার, না আছে চাঁদ আর না দেখা যাচ্ছে তেমন তারার সমাবেশ। তাও অন্ধকার সে আকাশের দিকে তাকিয়ে আছে সে। নাফিয়া তার জীবনে আসার পর হতে এখন অব্দি ঘটা সকল স্মৃতি একের পর এক স্মৃতিচারণ করছে। প্রথম দিনে নাফিয়ার চেহারায় সে মায়ার আকর্ষিত হয় আফিম। তারপর আফিমের করা প্রতিটা অন্যায়ের জবাব দেওয়ার যে সাহসটা নাফিয়া দেখিয়েছিল, তাতে আফিম বাধ্য হয় নাফিয়াকে নিয়ে ভাবতে। সে সাথে নাফিয়ার আচার আচরণ, স্বভাব, চরিত্রের বৈশিষ্ট্য যে 3 মাসে ফুটে উঠেছে, তাতে আফিমের মনে নাফিয়ার জন্য তৈরি হয়েছে মুগ্ধতা। সেই সাথে নাফিয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছে সে। বিকেলে নাফিয়া ও তার বাবা সোফায় বসে টিভি দেখছে। সে সাথে বাবা ও মেয়ের একটু একটু গল্পও হচ্ছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হন নয়না বেগম। নাফিয়ার পাশে বসে তিনি বলে ওঠেন, তোমায় কিছু বলতে চাইছি। বলো আম্মু। গুরুত্ব না দিয়ে টিভিতে চোখ রেখে বলে নাফিয়া। কথাটি গুরুত্বপূর্ণ। এই যে শুনছেন, নাফিয়ার বাবাকে উদ্দেশ্য করে, টিভিটি অফ করুন তো। এবার ঠিক হয়ে বসে নাফিয়া। হঠাৎ তার মায়ের কি এমন গুরুত্বপূর্ণ কথা বুঝতে না পারায় কিছুটা গম্ভীর ভাব নিয়ে মায়ের দিকে তাকায় নাফিয়া। নাফিয়ার বাবা টিভিটা অফ করতে নয়না বেগম বলে ওঠেন, নাফিয়া, একটি বিষয় তুমি ভালো করেই জানো, আমাদের আর্থিক কোনো সমস্যা নেই। ঢাকায় এই 1 তলা বাড়ি এবং গ্রামে তোমার দাদার 2 তলা বাড়িটি আমাদের। সেই সাথে তোমার বাবার জায়গা জমি খুব যে কম তা কিন্তু নয়। ভ্রুকুচকে নাফিয়া বলে ওঠে, হঠাৎ এসব কথা? আমার কথা শেষ হয়নি। তুমি এও জানো যে তোমার চাচা বাটপাড়ি করে। তোমার বাবাকে তোমার দাদার বাড়ির কোনো অংশ না দিয়ে সে বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন, আর নিজের পৈতৃক ভিটা বাঁচাতেই তোমার বাবা নিজের আপন ভাইয়ের থেকে নিজের বাবার বাড়ি ক্রয় করেন। আর এই বাড়ি কিনতেই তিনি এক বড় লোন নিজের কাঁধে তুলেছিলেন, যার বোঝা এখনো বয়ে বেড়াচ্ছেন। লোন না নিয়ে তিনি নিজের জমিও বিক্রি করতে পারতেন, কিন্তু তা সে কোনোভাবেই করতে চায়নি। হ্যাঁ মা, সবটাই জানি। হঠাৎ আজ এগুলো নতুন করে বলার কি হলো? দেখো নাফিয়া, আমি জানি তুমি চাইছো দ্রুতই তোমার বাবাকে ঋণ দিয়ে মুক্ত করতে, যার সন্তান হিসাবে তোমার কর্তব্য, কিন্তু তার আর প্রয়োজন নেই। ঋণ আর বেশি নেই, মাত্র 2 লাখের মতো আছে, যার সামনের কিছু মাসের মধ্যেই শোধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কিন্তু এটিও তো আমি জানি মা। এখন মূল কথাটি বলছি। আমাদের সমাজে এক প্রচলিত বাণী আছে, মেয়েরা 20তেই বুড়ি। সেটাই তোমার বয়স 28 বছর হয়ে গিয়েছে, যা অতিরিক্ত। আমি এবং তোমার বাবা তোমার বিয়েটাই আর দেরি করতে চাইছি না, তাই তোমার আর চাকরি করতে হবে না। সামনের মাস থেকে এ মাসে তাতে জানিয়ে দিও। মায়ের কথা একদম চুপ হয়ে যায় নাফিয়া। মুহূর্তে চোখ জোড়া ঝাপসা হয়ে যায় তার। এক তীব্র ভয় নিজের মাঝে অনুভব করছে সে।
এ ভয়টি শুধুই আফিমকে হারানোর ভয়। টুপ করে নাফিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই নয়না বেগম বলে ওঠেন, এভাবে কাতার কিচ্ছুটি নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই বিয়ে করে, তুমি প্রথম নও। তাই এত ভয় না পেয়ে বিষয়টি সহজভাবে নাও। তোমার বাবার পরিচিত এক মুখ ডাকা ভাইয়ের ছেলেকে আমরা তোমার জন্য পছন্দ করেছি। সে আগামী 10 থেকে 15 দিনের মাঝেই তোমার সাথে দেখা করবে।